সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 808তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ শুভর জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, গল্প তো সবার জীবনে থাকে, কিন্তু এমনও গল্প কি হতে পারে যে 7 বৎসর বয়স থেকে নিজ মায়ের কাছে হয় শারীরিক নির্যাতন। আসলে কী ধরনের নির্যাতন, আপনি যদি গল্পটা শোনেন আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আপনি জাস্ট কল্পনাও করতে পারবেন না যে বাস্তব জীবনে মানুষ কতটা খারাপ হতে পারে, তাও আবার নিজ সন্তানের কাছে মা হয়ে। বন্ধুরা, আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ছেলে শুভর জীবনের বাস্তবিক গল্প আপনারা শুনবেন এবং গল্প শেষে শুভকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শুভ, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার একজন পুপি। রংপুর শহর থেকে অনেক দূরে কোনো গ্রামে আমাদের পরিবারটা ছিল এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন মুদির দোকানদার। আমাদের গ্রামে আমার বাবার অনেক বড় একটা মুদির দোকান আছে। আমাদের গ্রামে তেমন কোনো বড় বাজার নেই, প্রতিটা গ্রামে টুকিটাকি ছোট ছোট বাজার হয়, তবে তার হিসাবে তার তুলনায় আমাদের ওই বাজারটাই মোটামুটি সবচেয়ে বড়। এবং ওই বাজারেই আমার বাবার একটা বড় আকারের মুদির দোকান আছে। সেই দোকান থেকে আমার বাবা পাইকারিতে বিভিন্ন ধরনের মুদির মাল গ্রামের বিভিন্ন ছোট ছোট দোকানগুলোতে হোলসেলে বিক্রি করে। আমার বাবা মূলত একজন হোলসেল ব্যবসায়িক। আমার বাবা এবং আমাদের এলাকাতে ভীষণ ভালো একজন মানুষ। আমাদের এলাকার মানুষ আমার বাবাকে অনেক শ্রদ্ধা, সম্মান এবং ভালো একজন ব্যবসায়িক হিসেবে অনেকেই ভালোবাসে। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি তখন সবেমাত্র ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3-তে পড়া অবস্থায় আমি অনেক ছোট, আমি তত কিছু বুঝতাম না, বাট আমার মেধাশক্তি অনেক ভালো ছিল। এরকম যে কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছে বা কয়েকদিন আগে কেউ আমাকে কোনো কথা বলছে, আমি সেটা সহজে বলতাম না, আমার মেমোরিতে ক্যাচ করে রাখতাম। তো যাই হোক, আমার বাবা হঠাৎ করে একসময় অসুস্থ হয়ে যায় বলতে আমার বাবার হঠাৎ হাঁপানির একটা সমস্যা দেখা দেয়। মানে বাবা নিঃশ্বাস নিতে পারতো না। ঠিক ওই সময়টাতে ঠান্ডার একটা সময়, মানে উইন্টারের সময় ছিল, শীতকালীন সময় থাকার কারণে আমার বাবা যখন গভীর রাতে দোকান করে বাড়ি ফিরত, গ্রামে তো অনেক বেশি ঠান্ডা পড়ে, অনেকেই জানেন। তো গ্রামের ওই ঠান্ডা আমার বাবার বুকে ধরে ফেলে এবং এরপরে আমার বাবা খুব বেশি একটা নিঃশ্বাস নিতে পারে না। দেখা যায় সন্ধ্যার পরে একটু ঠান্ডা হলে আমার বাবার দোকানে বসে থাকতে পারে না। তো গ্রামের দোকান তো বেশিরভাগ সময় দেখা যায় কি যে রাতের বেলায় মানুষরা দোকানে আসে, দিনের বেলায় সবাই মাঠে ঘাটে কাজ করে, এখানে ওইখানে কাজ করে, খুব বেশি একটা সময় পায় না। তো যার জন্য দেখা যায় সন্ধ্যার পরেই দোকানে কাস্টমারের হিড়িক জমে। তো সেক্ষেত্রে আমার বাবা যদি সন্ধ্যার সময় দোকানে বসে থাকতে পারে না, দোকান আমার বাবাকে বন্ধ করে দিতে হয়। এমন তো অবস্থার ভিতরে কিছুদিন পরে হঠাৎ করে দেখলাম আমার মনির মামা, যিনি সম্পর্কে আমার মায়ের কেমন যেন দুঃসম্পর্কের ভাই হয়, এবং মনির মামা অনেকটাই যথেষ্ট ইয়াং বয়সে ছিল, আমার মায়ের চেয়েও বয়স আরও ছোটো হবে। তো মনির মামাকে তখন আমার আম্মু নিয়ে আসে আমাদের নানু বাড়ি থেকে মনির মামাকে নিয়ে আসার পরে মনির মামা তখন আমার আব্বুর সাথে দোকানে বসার পরে দেখা যায় সন্ধ্যার পরে আমার বাবা যখন দোকান বন্ধ করে বাড়ি চলে আসতো, ওই সময় মনির মামা রাত 10টা-11টা পর্যন্ত দোকান চালাইতো। এবং এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে মনির মামা আমাদের সম্পূর্ণ দোকানের হিসাব নিকাশ থেকে শুরু করে দোকানের যাবতীয় যত কাজ আছে সমস্ত কিছুর দায়িত্ব মনির মামা নিয়ে নেয়। এবং মনির মামার আন্ডারে তখন হোলসেলের মালগুলো বিক্রি হতো এবং মনির মামাই দূর দূরান্ত থেকে মাল নিয়ে আসা আমাদের দোকানে বিক্রি করতো। দেখা যায় আমাদের পুরো ব্যবসাটাই তখন মনির মামার হাতে চলে যায় এবং মনির মামা তখন খুব ভালো করে ব্যবসা বাণিজ্য করতেছে। তিনি আমার আব্বাকেও অনেক শ্রদ্ধা, সম্মান, অনেক ভালোবাসতো, আব্বাকে অনেক বেশি ভালোবাসতো। এরকম করে একদিন আমার যতটুকু মনে আছে, আসলে বাস্তবতার খাতিলে বাস্তবতা বোঝানোর জন্য আমার এই কথাগুলো বলা, আমি কাউকে ছোট করতেছি না, আমার বাবা মা এবং পৃথিবীর কোনো বাবা মাকেই না। একদিন হলো কি, রাতের বেলা আমাদের প্রস্রাবখানাটা বাইরে ছিল। যারা গ্রামের মানুষ তারাই জানবেন, গ্রামের বাড়িগুলো যতই আলিশান হোক না কেন, তাদের বাথরুমগুলো কিন্তু ঘর থেকে একটু দূরেই থাকে। তো বাথরুমে আমি একদিন যাবো রাতের বেলায়। তো আমি তো এই দিন ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার আম্মুকে দেখতে পাচ্ছি না। আমি কিন্তু ক্লাস 3-তে পড়ি, বাট তখনও কিন্তু আমি আমার আব্বু আম্মুর সাথেই ঘুমাইতাম। যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান ছিলাম, তারা দুজনে আমাকে অনেক বেশি ভালোবাসত। আমি মাঝখানে ঘুমাইতাম, এক পাশে আম্মু এবং অন্য পাশে আব্বু ঘুমাইতো।
তো একদিন আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়, রাতের বেলায় আমি বাথরুমে যাব। তো ঘুম ভাঙার পরে আমি তখন আব্বুকে ডাকতেছি, আম্মু কিন্তু পাশের রুমে নেই, মানে আমার পাশে নেই। আব্বুকে ডাকতেছি, আব্বু আব্বু আব্বু, অনেকভাবে আব্বুকে ডাকতেছি, বাট আব্বু উঠতেছে না। তো আব্বু যখন ঘুম থেকে উঠতেছে না, আমি ভাবলাম যে আব্বু মনে হয় গভীর ঘুমে আছে, তো আম্মু মনে হয় বাথরুমে গেছে বা আম্মু মনে হয় লেফটিনে গেছে, এটা মনে করলাম। এটা মনে করে আমি তখন খুব কষ্ট করে টুলের উপর দাঁড়িয়ে তখন আমাদের ওই বাসার যে দরজা ছিল ওটা হিটকারিটা খুললাম। খুলে যখন আমি মানে জাস্ট বাইরের দিকে গেলাম, দেখলাম যে আমাদের এখানে মানে আমাদের একটা পুকুর পাড় আছে এবং ওই পুকুর পাড়টা মোটামুটি অনেকটাই বড় এবং সেখানে একটা অনেক বড় টুল আছে। তো আমি দরজাটা খোলার সাথে সাথে দেখলাম যে টুলের ভিতরে দুজন মানুষ বসে আছে এবং বসে থাকা অবস্থা আমি তখন চিৎকার দিচ্ছি। আমি ভয় পাইছিলাম, ভাবছিলাম চোর অথবা অন্য কিছু হতে পারে, যার জন্য আমি ভয়ে চিৎকার দিচ্ছি। এবং চিৎকার দেওয়ার পরে দৌড়ে আমার মা তখন মানে আমার ঘরের দিকে আসছে। মাকে দেখে তো আমি আরও ভয় পেয়ে গেছি, তখন চিৎকার দিছি। আমার মা শুধু এটাই বললো যে কারো কাছে বলিস না আমি যেখানে বসেছিলাম। এবং এত জোরে চিৎকার দেওয়ার পরে আমার দাদা দাদি এবং আমার একজন পুপি ছিল, তারা ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমার বাবা ঘুম থেকে উঠে নাই। আমার দাদা তখন এসে বলতেছে, বৌমা কী হয়েছে? পরে বলে, আমি লেফটিনে গেছিলাম, লেফটিন থেকে আসতেছি, ও রুম থেকে বেরোইছে, ও আমার না দেখে ভয় পাইছে, এটা বলতেছে। তো আমার দাদা তখন জিজ্ঞেস করলো আমার আব্বুর কথা, বলো ওর আব্বু তো ঘুমাচ্ছে। তো বলে ঘুমাচ্ছে মানে এত জোরে চিৎকার দিল, বাড়ির সব মানুষ উঠে গেল, ও ঘুম থেকে উঠলো না। আমার মা তখন বলতেছে ও তো রাতে ঘুমের ওষুধ খাইছে এই জন্য। তো দাদাভাই তখন বললো আচ্ছা ঠিক আছে, ওর দিকে খেয়াল রেখো। এই কথা বলে যে যার মতো করে রাতের বেলায় ঘুমাইতে চলে গেল। আমিও তখন ঘুমাইতে গেলাম, আমি আম্মুর সাথে ঘুমে আসছি, কিন্তু আমি এই বিষয়টা আর বলতেছি না। এর মাঝে আম্মু আমাকে প্রস্রাব করে তারপর আবার ঘরের ভিতরে এনে শোয়াইছে। তো আমি আর আম্মুকে এই বিষয়টা কোনো কিছু বলতেছি না যে এটা কী হলো বা না হইলো, এই বিষয়ে কিছু বলি না। তো এমত অবস্থার ভিতরে তখন দেখা গেলো কি সকাল হওয়ার পরে আমার বাবা ঘুম থেকে উঠছে অনেক লেট করে, প্রায় 10টা-11টার দিকে ঘুম থেকে উঠছে। এর মাঝে মনির মামা সকালবেলা গিয়ে কিন্তু দোকান খুলে ফেলছে। তো আমি ওই দিন স্কুলেও গেলাম না, আব্বুর সাথে বেরোইছি। ঘর থেকে বেরোয়ার পরে আমার দাদাভাই তখন ওই পুকুর পাড়ে ওখানে বসে আছে, বসে বসে মাছ ধরতেছে, বড়শি দিয়ে পুকুরে মাছ ধরতেছে। তো ওইদিকে যাওয়ার পরে আমার দাদাভাই তখন আব্বুকে জিজ্ঞেস করলো যে কী রে, তোর কি শরীর খারাপ নাকি? তুই শরীর খারাপ? আব্বু বলে না তো শরীর খারাপ না। তো বলে তুই ঘুমাই গেলি, রাতের বেলা এত জোরে চিৎকার দিল তোর ছেলে, সবাই ঘুম থেকে উঠলো, তুই ঘুম থেকে উঠলি না, এবং এখন ঘুম থেকে উঠলি তুই এই রাত্রে দিনের 11টা বাজে, আসলে কি তোর কি শরীর খারাপ? আমার আব্বু বলে না বুঝতেছি না, বাট ইদানিং আমার ঘুমটা অনেক বেশি হচ্ছে, কেন যেন আমার ঘুমটা অনেক বেশি হয়। আমার দাদাভাই তখন আব্বুকে বলছিল তো ঘুমের ওষুধ খায় যদি ঘুমাস তাহলে তোর ঘুম বেশি হবে না? তোর তো ঘুম বেশি হবেই। এই কথা বলার পরে আব্বু তখন বলে কই আমি ঘুমের ওষুধ খাইলাম? আমার দাদাভাই তখন আমার আব্বুকে বলতেছিল কেন তোর বই তো আমাকে বললো যে তুই নাকি রাতের বেলায় ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছিস। আমার আব্বু তখন দাদাভাইয়ের সাথে কোনো কথা বললো না, ঘরে আসছে। আমি তখন আব্বুর সাথে সাথে আসছি, ছোটো মানুষ তো, আব্বু আমাকে নিয়ে হাঁটতেছে। ঘরে আসার পর আব্বু তখন আম্মুকে জিজ্ঞেস করতেছে আচ্ছা তুমি নাকি আমার বাবার কাছে বলছো আমি নাকি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছি, কই আমি ঘুমের ওষুধ খেলাম? আমার আম্মা তখন খুব গরম হয়ে যায়, প্রচণ্ড রকম গরম হয়ে যায়, মানে রাগারাগি করতেছে আব্বুর সাথে যে তুমি এরকম করতেছো কোনো এটা ওইটা, এরকম করতে করতে আম্মু তখন ঘর থেকে বেরিয়ে যায়। কিন্তু আব্বু ব্যাপারটাতে সন্দেহ করে, এবং সন্দেহ করার পরে আব্বু তখন ঘর খোঁচাখুচি করে অনেকগুলো ঘুমের ওষুধ পায়। মানে ঘুমের ওষুধ বলতে ঘুমের ওষুধগুলো ব্যবহার করা হয়েছে, বাট ঘুমের ওষুধের পাতাগুলো, খালি পাতাগুলো, এগুলো পাওয়ার পরে আমার আব্বা তখন আম্মুকে ডাক দিয়ে বলে যে ঘুমের ওষুধ ঘরে কে আনছে এবং এগুলো কে খায়? আমার আম্মু বলে এগুলো আমি খাই রাতের বেলা, আমি খাই, আমার ঘুম আসে না এই জন্য। আমার আব্বু বলে না তুমি তো কোনোদিন আমার সামনে ঘুমের ওষুধ খাও নাই এবং আমি তোমাকে ঘুমের ওষুধ খেতে দেখিও নাই, তাহলে এই ঘুমের ওষুধগুলো খাই কে? এই নিয়ে সেদিন আমার আব্বু আম্মুর সাথে মোটামুটি অনেকটাই তর্ক লেগে যায়, মানে প্রচণ্ড রকমের ঝগড়া লাগে। ঝগড়াটা এক পর্যায়ে আম্মু তখন রাগারাগি করে আমার নানু বাড়িতে চলে যায় এবং আমাকে নিয়ে যেতে চায়, কিন্তু বাবা আমাকে দেয় না। বাবা বলো ওর স্কুল আছে, ওর স্কুল নষ্ট হবে, আমি দিব না। বাবা আমাকে দেয় না, তো মা তখন একাই চলে যায় এবং যাওয়ার সময় মনির মামাকে সাথে করে নিয়ে যায়। তো আব্বু যখন মনির মামাকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে গেছে, বাট ওই দিন রাতের বেলায় মানে আমার জানি কেন মনে হচ্ছিল যে আমি জানি না, আমি কিন্তু অত কিছু বুঝে শুনি কিন্তু বলি নাই, এমনি রাতেরবেলা আব্বুর সাথে ঘুমায় বলতেছে আব্বু মনির মামা চলে গেছে আম্মুর সাথে। আব্বু বলে হ্যাঁ চলে যাক, তুই কথা বলিস না, আমি তোরা সকালে স্কুলে নিয়ে যাবো, আমি তোরা গোসল করাবো, ভাত খাওয়াবো। আমি তখন আব্বুরে বলতেছি আব্বু জানো গতকালকে রাতে না আমি ঘুম থেকে উঠে দেখছি আম্মু নেই। পরে আমি দরজা খুলে বের হওয়ার পরে আমি দেখছি যে আমাদের পুকুরের ঘাটকুলে দুজন মানুষ বসে আছে। আমি চিৎকার দিছি আম্মু আমাদের ঘরের দিকে আসছে, আর ওইটা মনে হয় মনির মামা ছিল। মনির মামা দৌড়ে মনির মামার ঘরে ঢুকে গেছে। এটা শোনা মাত্র আব্বু তখন লাভ দুইটা আমাকে বলতেছে কী বললিস এটা? আমি বললাম হ্যাঁ আব্বু আমি নিজের চোখে দেখছি। আব্বু তখন আমাকে বলতেছে তুই আমাকে সারাদিন বললি না কেন? আমি বললাম আম্মু আমাকে বলতে মানা করছে, আম্মু আমাকে বলছে যে আমাকে যে দেখছিস এখানে কারো কাছে বলিস না। আব্বুর তখন পুরো ডাউট লেগে যায়, মানে পুরোপুরি আব্বু ডাউট ফিল হয়। তারপরেই আব্বু তখন সকালবেলা আমাকে বলতেছে যে চল, এই মানে এই রাতটা কেটে গেলো, দেন সকালে আমাকে বলতেছে যে চল তোর নানু বাড়িতে যাবো।
আমি বললাম যে নানু বাড়িতে যাবো, আচ্ছা ঠিক আছে। তো আমি আবার নানু বাড়িকে অনেক পছন্দ করতাম, আমার নানু বাড়িতে আমার মামা তো ভাইটেরা ছিল, তো ওই সাথে অনেক খেলতাম টেলতাম, ভালো লাগতো। তো আমি বললাম যে ঠিক আছে নানু বাড়িতে যাবো। দেন আব্বু তখন আমাকে আমার নানু বাড়িতে নিয়ে গেল। নানু বাড়িতে নিয়ে যাওয়ার পরে সকালবেলা গিয়ে দেখতেছে যে আমার এই মানে মনির মামাও বাড়িতে নাই, আমার আম্মু বাড়িতে নেই, কেউ নেই। আমার আব্বু গিয়ে বলতেছে কী ব্যাপার, আমার আম্মুর কাছে জিজ্ঞেস তো ও আসে নাই। তো আমার নানা ভাই তখন যে নানা ভাই বললো কই, ও তো আসে নাই, কেন ও আসছে নাকি? আমার আব্বু বলতেছে যে কালকে আমার সাথে ঝগড়া করে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেছে মনিরের সাথে, তো আপনারা বলতেছেন যে ও আসে নাই, এটা কোন ধরনের কথা? আমার নানা ভাই বলে না তো, ও তো আসে নাই, কই গেছে বলতে পারে না। ওই সময় তো আম্মুর কাছে মোবাইল ফোন ছিল না, বা মোবাইল ফোনের কিন্তু এত প্রচলনও নেই, মানে মোবাইল ফোন শব্দটাই খুব রিয়ার ছিল আর কি, মানে মোবাইল ফোন কেউ চিনতই না। দেন এবার হচ্ছে আমার আব্বুকে বলতেছে আমার নানা ভাই যেটা কোন ধরনের কথা বলো, আমার মেয়ে গেল কই? তো আমার আব্বু তখন খুব রাগারাগি করে বলতেছে যে আপনার মেয়ে ওই মনিরের সাথে পালাইছে, খোঁজখবর নেন মনির কই আছে, মনির সাথে পালাইছে। এই কথা বলার পর আমার নানা ভাই তখন রাগ হয়ে আমার আব্বুকে একটা থাপ্পড় মারে। আমার আব্বু কিন্তু আবার যথেষ্ট ভদ্র মানুষ ছিল। নানা ভাই থাপ্পড় মারার পর আব্বু নিচের দিকে তাকাইছিল, আব্বু কোনো কথা বলে নাই। এরপরে নানুমনি আসছে, আসার পরে আমার আব্বু তখন বলতেছে যে আমার ছেলেটারে জিজ্ঞেস করেন যে আপনার মেয়ে কী অঘটন ঘটাইছে। পরে নানুমনি আমাকে জিজ্ঞেস করলো, পরে আমি নানুমনিকে বলি হ্যাঁ রাতের বেলায় আমি দরজা খুলে দেখছি যে মনির মামার সাথে আম্মু পুকুর কাটে বসে আছে। তো নানু তখন মোটামুটি বিষয়টা বুঝতে পারছে, এবং নানু আগ থেকে এই ব্যাপারটা আন্দাজ করছে। নানু খুব গালাগালি করে তখন আমার আব্বুকে বলতেছে কী দরকার ছিল মনিরকে আপনার দোকানে কাজ দেওয়ার, দুনিয়াতে ছেলের অভাব ছিল, মনিরই চরিত্র ভালো না এটা তো সবাই জানে, এরপরে এরকম একটা চরিত্রহীন ছেলের সাথে কেন আপনার মানে ওরে দিলেন কেন? এইগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। এরকম করতে করতে আমার আব্বু একদম সন্ধ্যা পর্যন্ত নানু বাড়িতে ছিল, কিন্তু এরই মাঝে আব্বা মানে মনির মামা এবং হচ্ছে আমার মায়ের কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। রাত হয়ে গেল, রাত হয়ে যাওয়ার পর আব্বু তখন অনেক অংশে গরম হয়ে গেল, মানে অনেকটা রাগারাগি শুরু করলো আমার নানুমনির সাথে, যেটা কোন ধরনের কথা, আপনার মেয়ে কই গেছে, আপনার মেয়েকে বের করে আনেন, না হলে আমি থানায় যাবো, মামলা করবো, এটা ওইটা বললাম। মানে আমার নানুমনিকে অনেক ধমক দিচ্ছে। দেখা গেলো সারাটা রাতও কেটে গেল, মনির মামা আর আমার আম্মুর কোনো খোঁজখবর নেই। পরের দিন সকালবেলা আব্বু তখন আমাকে নিয়ে আমাদের বাড়িতে আসলে পরে আমার পুপির কাছে আমার দাদির কাছে আমাকে দিয়ে আব্বা তখন কী করছে আমি জানি না, বাট বিকালবেলা মানুষের মুখে শুনতেছিলাম আব্বু নাকি দরবার করার জন্য গেছে, মানে দরবার করবে। তো লোকজন নিয়ে গেছে, তো লোকজন নিয়ে যাওয়ার পরে ওইখানে আমার আম্মুকেও হাজির করছে এবং ওই মনির মামাও আছে। আচ্ছা এটা প্রায় 2-3 দিন পরে আর কি, মানে ওই দরবারে আমি সব গেছি, পরে মনির মামা আম্মু দুজনেই আছে। তো থাকার পর এখানে দরবারে মানুষজন জিজ্ঞেস করতেছে আমাকে যে শুভ তুমি কার কাছে থাকবা, তোমার মায়ের কাছে না তোমার বাবার কাছে, আমাকে জিজ্ঞেস করছে। আমি তখন বললাম আমি বাবার কাছে থাকবো। আসলে মূলত আমার বাবাই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো, আম্মু আমাকে খুব বেশি একটা যত্ন করতো না, আদর করতো না, এবং সারাক্ষণই আম্মু আমাকে মারতো। আম্মুর সাথে আমার সম্পর্কটা ভালো ছিল না, কেন এরকম ছিল না আমি জানি না। তো আমি আমার আব্বাকে খুব পছন্দ করতাম, আব্বু আমাকে অনেক আদর করতো, দোকান থেকে এটা ওইটা এনে দিত। তো যার জন্য আমি তখন সবাইকে বলতেছি আমি আমার আব্বুর সাথে থাকবো, আমার আব্বুর সাথে থাকবো। তো বলো আচ্ছা ঠিক আছে তুই তোর আব্বুর সাথে থাকবি। ওই সময় আমার আব্বু অনেকগুলো টাকা আমার আম্মুকে দেয়, সম্ভবত এখানে আমার আব্বু আম্মুর সাথে সারাসারি হয়ে যায়। এরপরে আব্বু আমাকে নিয়ে চলে আসে, আমি তখন আমাদের বাড়িতে চলে আসি, না আব্বুর সাথে চলে আসি। এরপর থেকে মা মাঝে মাঝে আসতো, কিন্তু আসলেও আমার বাবা আমাকে আমার মাকে দেখাইতো না। মা এসে কান্নাকাটি করতো, উঠানের মধ্যে বসে থাকতো যে আমি শুভকে এক নজর দেখবো, ওকে বের করেন, কিন্তু আমার বাবা আমাকে ঘর থেকে বের করতো না, ঘরের মধ্যে লুকিয়ে রাখতো, এবং দোকানে গিয়েও লুকিয়ে রাখতো। এইভাবে আমার জীবন থেকে প্রায় 1 বছরের মধ্যে কেটে যায়, এবং 1 বছর কেটেছে। আমার মা তখন ওই মনির মামার সাথে একদম পুরোপুরিভাবে মিশে যায়, মনির মামার সংসারে থাকে, এবং সেখানে মা তখন খুব ভালো আছে। দেন আমি তখন ওই মুহূর্তে আমার আব্বুর সাথে আমাদের বাড়িতেই পড়ে আসি। 1 বছর কেটেছে, আমি ক্লাস 4 থেকে মনে হয় ক্লাস 5-এ উঠি, এরকমই হবে, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো এই অবস্থার ভিতরে আমার বাবা তখন ইন্ডিয়ান কিছু ব্যবসা শুরু করে, মানে ইন্ডিয়ান কিছু ব্যবসা, মানে ইন্ডিয়ান কাপড়। আমাদের এখান থেকে তো বর্ডার ছিল, তো বর্ডার থাকার কারণে দেখা যায় যে রংপুরের যে বর্ডার ছিল ইন্ডিয়ার, ওইখান থেকে আব্বা তো বেলেকে মাল নিয়ে আসতো, ইন্ডিয়ান কাপড়, ইন্ডিয়ার এটা ওইটা আনতো, এবং এনে এটাতে ঢাকা শহরে বাবা বিক্রি করতো, অনেক কসমেটিক বিক্রি করতো। তারপরে ইন্ডিয়ান কাপড় এটা ওইটা ঢাকাতে বড় বড় মার্কেটে আমার বাবা বিক্রি করতো, হোলসেল এটা করতো। তো আমি তখন বাবার দোকানে বসে থাকতাম, তখন দেখতাম মায়ারানী বলতে একটা মহিলা আছে, একেবারে লম্বা ফর্সা মোটা গাটা, মানে অনেক স্বাস্থ্য খুব ভালো আর কি, মানে দেখতে খুব সুন্দর লাগে। ওই মহিলাটা আমার আব্বার দোকানে বেশি বেশি আসতো, মানে আব্বার সাথে ব্যবসায়িক হিসাব টিসাব এটা ওইটা মিলে তো আব্বুর সাথে এরকম এরকম করতো, এবং আব্বুর কাছ থেকে টাকা ঢোকা নিত, এবং মোটামুটি আব্বুর সাথে খুব ভালো একটা সম্পর্ক। এইভাবে বছরখানি কাটার পরে এই মায়ারানী মহিলাকে একদিন হঠাৎ করে আমার আব্বু বলতেছে যে আব্বু আমাকে বলে যে শুভ ওনাকে তো আজকে থেকে মা ডাকবি। তো আমি বললাম যে মা ডাকবি, বলে হ্যাঁ, এবং বাড়িতে গিয়ে তোর দাদাভাইকে বলবি যে আমার আব্বু আমার জন্য একটা নতুন মা নিয়ে আসবে, এটা তো না তোর আব্বু মানে তোর দাদাভাইকে বলবি। আমি তখন বললাম যে আব্বু এটা কেমন কথা হইলো, মানে আব্বু আমাকে বল, আমি ক্লাস 5-এ পড়ি, ছোটো না কিন্তু অনেকই বড়। তো
তো এরপর আব্বু আমাকে বলে তুই তোর দাদাকে বলবি, এটা বলবি। তো ঠিক আছে। পরে রাতের বেলা খাইতে বসে দাদাকে বলছে, দাদা আমার আব্বু বলছে যে আমার জন্য নাকি নতুন মা নিয়ে আসবে। তা আমার দাদাভাই বলে ভালোই তো, তোর আব্বুকে নিয়ে আসতে বল, নতুন মা নিয়ে আসলে তো ভালো, আমরাও নতুন বউ পাবো, নিয়ে আসতে বল। এটা আমার আব্বু মানে দাদাভাই আমাকে বললে পরে আমি তখন আমার আব্বুকে বলেছি, আব্বু দাদাভাইকে বলছিলাম যে দাদা এটা বলছি নিয়ে আসার জন্য। এটা বললে আমার আব্বু তখন বলে যাক ভালোই হয়েছে। এরকম করে আমি দেখলাম যে মানুষের মুখে মুখে আস্তে আস্তে করে জিনিসটা রটাচ্ছে হচ্ছে আমার আব্বা ওই মায়ারানী মহিলাটাকে বিয়ে করতে চায়। তো এমত অবস্থার ভিতরে হঠাৎ করে ঠিকই কয়েকদিন পরেই একটা পারিবারিক অনুষ্ঠান হয় এবং বড় করে অনুষ্ঠান করে, ঢাকা ছিল মায়ারানীর বাড়ি, ঢাকা থেকে গিয়ে ওইখান থেকে ওনাকে বিয়ে করে আমার আব্বু উঠে নিয়ে আসে। এবার মায়ারানী হয়ে যায় আমার মা, আমার সৎ মা, এবং এরপর থেকে তিনি আমাদের বাড়িতেই থাকতো, আমাকে অনেক যত্ন করতো, আদর করতো। কিন্তু এই মায়ারানী কি আমার আব্বু বিয়ে করার পরে একটা বারের জন্য আমার মা আমার কোনো খোঁজ খবর নেয়। আবার এরই মাঝে শুনেছি, আমি জানি না কতটুকু সত্য বা মিথ্যা, আমার মা নাকি ঢাকায় চলে গেছে, মানে ঢাকায় থাকতো আমার আব্বুর সাথে, মানে আব্বুর সাথে বলতে ওই মনির মামার সাথে আর কি, ঢাকায় থাকতো, গ্রামে থাকতো না। তো এইটা আবার লোক মারফতে শুনতে পাইলাম যে আমার আম্মু চলে গেছে। তো যাই হোক, আম্মু চলে গেছে ভালো কথা, কিন্তু এরপরও তো আমি ওনার সন্তান। উনি কোনো দিনের জন্য আমাকে একটা মিনিট ফোন দেয়নি, আমি কোথায় আছি, কেমন আছি, আদৌ বেঁচে আছি কি মরে গেছি, আমার কোনো খোঁজ খবরও নেয় নাই। উনি আমাকে একটা নজর দেখতেও আসে নাই। এমন করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হই, একটু একটু করে বড় হওয়ার পরে এই মায়ারানী মহিলাটার সাথে আমার আব্বুর সম্পর্কটা কেমন জানি ভালো যাচ্ছিল না। প্রতিটা মুহূর্তে মায়ারানীর সাথে আমার আব্বুর খুব ঝগড়া হতো বলতে মায়ারানী যে ধরনের বিজনেস করতো আমার আব্বা এগুলো পছন্দ করতো না। আব্বা বলতো তুমি এটা করো না, তুমি ওইটা করো না, তোমার এই ব্যবসা ভালো লাগে না, ওই ব্যবসা ভালো লাগে না। মানে মায়ারানীর ব্যবসা যেমন আমার আব্বা পছন্দ করতো না, একইভাবে আমার আব্বার ব্যবসাও মায়ারানী পছন্দ করতো না। আব্বাকেও বলতো যে তুমি এই ধরনের ব্যবসা করো না, এটা বন্ধ করে দো, এটা বন্ধ করে দো, চলো আমরা ইন্ডিয়া চলে যাই, আমরা ঢাকাতে গিয়ে সেটেল হয়ে যাই, রংপুর, এখানে কি কোনো মানুষ থাকে নাকি, এটা কোনো এরিয়া হলো নাকি। মানে আমার আব্বাকে খুবভাবে বকাঝকা করতে চলে যাওয়ার জন্য, হয় ইন্ডিয়াতে না হয় রংপুরে চলে যায়, মানে চলে যেতে, ঢাকাতে চলে যেতে। আমার আব্বা বলে এটা আমার পৈতৃক সম্পত্তি, আমার বাবা মা এখানে আসছে, আমার বোন বিয়ে দিয়েছে এই জায়গায়, আমি যাবো কেন, আমি যাবো না। এর মধ্যে আমার পুপির বিয়ে হয়ে যায়, ছোটো পুপির বিয়ে হয়ে যায়। তো খুবভাবে আমার আব্বাকে বলার পর আব্বা তখন একটা কথাই বলেছেন, আমি এখান থেকে যাবো না, এটা আমার বাপদাদার ভিটা, আমি আমার বাপদাদার ভিটা রেখে খালি করে আমি কোথায় যাবো, আমি কোথাও যাবো না। অ্যান্ড কোথাও যদি যাইতে মন চায় তাহলে তুমিও যাও, আমাকে নিও না। আমার আব্বুর সাথে যতই জোরাজোরি করুক না কেন, আব্বু তখন গেলই না, আব্বুকে নিতে পারলো না। তো যাই হোক, আব্বুকে আর নিল না। তো আমার আম্মা তখন আবার খুব ঝগড়া করতো আব্বুর সাথে, ঝগড়া করতে করতে একদিন ঠাস করে চলে যায়, মানে আব্বুকে রেখে চলে গিয়ে 15-20 দিনের মতো উনি আর আসে না। আব্বু তখন আর ওনার খোঁজখবর নেয় না। আমি যখন বলি যে আম্মু আসে না কেন, আব্বু বলে তোর আম্মুর কথা বলবি না, তোর আম্মুর কথা বাদ দে, তুই তোর মতো করে থাক, তোর আম্মুর চিন্তা করিস না, এটা বলে। তো প্রায় 15-20 দিন পরে আমার আম্মু তখন আবার ঢাকা থেকে আসে। কিন্তু ভাই অবাক বিষয় হচ্ছে, ঢাকা থেকে আসার পরে আমার আম্মু সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। মানে পরিবর্তন বলতে এতটাই পরিবর্তন যে আমাকে ছাড়া মানে কিচ্ছু বোঝে না। আমার আম্মু তো আমাকে অনেক বকা দিত, গালাগালি করতো যে তুই কাছে আসিস না, পাশে বসিস না, তুই চলে যা, এটা ওইটা আগে অনেক মানে করতো। বাট এখন থেকে দেখলাম যে আম্মু সাথে খুব ভালো ব্যবহার করে, মানে এত পরিমাণের ভালো ব্যবহার করে আমি বলে বোঝাতে পারবো না। মানে তোরা আমি অনেক করবো, আদর করবো। ওই সময় আস্তে আস্তে মোবাইল ফোন বেরোচ্ছিলো, অনেক হাতে হাতে মোবাইল ফোন আসতেছিল এবং প্রায় অনেকের কাছে মোবাইল ফোন আসছে, এমন একটা অবস্থা। মানে গ্রামেও 2-1টা করে মোবাইল ফোন আসছে। তো আমার বাবা তখন একটা মোবাইল ফোন কিনে, মানে আব্বার কাছে একটা মোবাইল ফোন ছিল। তো ওই সময়ের ভিতরে তিনি তখন আমাকে বলতেছে যে তোকে আমি এটা কিনে দেবো, ওইটা কিনে দেবো, তুই আমার কথা শুনবি, আমার কথা মানবি, এটা ওইটা আমাকে বলতেছে। তা আমি তখন বললাম যে ঠিক আছে, আপনার কথা শুনবো, আপনার কথা মানবো, কী করতে হবে আমাকে বলেন। তা আমাকে বলে তোর আমি এক দেশে ঘুরতে নিয়ে যাবো, আমার সাথে যাবি তোর নানু বাড়িতে, এটা ওইটা বলে। আমি জাস্ট এটুকুনি বুঝি আমাকে ঘুরতে নিয়ে যাবে, বাট কোথায় নিয়ে যাবে, কোন জায়গায় নিয়ে যাবে, এটা কিন্তু আমি জানতাম না। উনি ঠিকই এক পর্যায়ে আমাকে নিয়ে চলে যায়, মানে রাতের বেলা, অনেক রাতে আমার আব্বু ঘুমায় থাকে, উনি আমাকে বলুন আমাকে মানে চিড়িয়াখানা নিয়ে যাবে, এটা দেখাবে, ওইটা দেখাবে। আমি আমার আম্মুকে মোটামুটি আমার আম্মুকে হারানোর পরে, আমার আপন মাকে হারানোর পরে সৎ মাকে অনেকটা মানতাম, মানে ওনার কথা অনেক শুনতাম। উনি যা যা বলতো ওনার মানে প্রত্যেকটা কথা আমার ভালো লাগতো, আমি ওনার কথা খুব বেশি একটা ফেলতে পারতাম না। উনি যখন যেটা বলতো আমি ওনার প্রায় সব কথাই আমি ওনার শুনতাম। তো তিনি তখন আমাকে নিয়ে ঢাকাতে চলে যায়। ঢাকাতে আমাকে পড়াশোনা করতে হবে না, আমি সারাদিন গেমস খেলতে পারবো, এটা ওইটা অনেক কিছু আমাকে বলে ভুলভাল বুঝে আমাকে তখন ঢাকাতে নিয়ে যায়। তো ঢাকাতে যখন ভাই আমাকে নিয়ে যায় আমাকে কী করে আমি আর জানি না, একটা ঘরে নিয়ে যায়, ওইখানে একটা বৃদ্ধ মহিলা আছে, আমি ওই মহিলাটার সাথে থাকতেছি। তো মহিলাটার সাথে থাকতেছি, ওই মহিলার সাথে আমি থাকতেছি, এইভাবেই 3-4 দিন কেটে যাওয়ার পর আমি তখন কান্নাকাটি করি, আমি বাড়ি যাবো, আমার আব্বার কাছে যাবো, আমার আব্বার জন্য মন খারাপ লাগতেছে, আমার আব্বার জন্য কান্না আসতেছে, আমি আব্বার কাছে যাবো, আমাকে আমার বাবার কাছে নিয়ে যান। কিন্তু আমাকে তখন খুব মারতো, মানে প্রচণ্ড রকমের মারতো, যে তুই তোর বাবার কাছে কেন যাবি, তোর বাবার কাছে যেতে পারবি না, বাবার নাম মুখে আনবি না।
মানে আমাকে আর আমার বাবার কাছে যেতে দিত না, আমাকে একটা ঘরের ভিতরে আটকে রাখতো এবং আমাকে তখন পড়াশোনা করাইতো না, যে আমি স্কুলে যাব পড়াশোনা করবো, আমার সব কিছুই বন্ধ। একটা ঘরের মধ্যে আমাকে আটকে রাখতো, মানে খাবি একবার খালি জিজ্ঞেস করতো, খাবো না বললে মারা শুরু করতো, মানে প্রচণ্ড রকমের মারতো এবং গায়ে হাত তুলতো। ইভেন হচ্ছে আমাকে ঘর থেকে বের করতো না, ঘরের ভিতরে আটকে রাখতো। 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ প্রায় 1.5 বৎসরের মতো আমি ঘরের মধ্যে আটকা থাকি। 1.5 বৎসরের মতো আমি সূর্যের আলো দেখি নাই, সূর্যের আলো কি জিনিস আমি এটা দেখি নাই, আমাকে সূর্যের আলো দেখায় নাই। একটা ঘরের মধ্যে আমাকে তখন আটকায় রাখতো, আমি ঘরের মধ্যে থাকতাম, ওখানে আমাকে খাবার দিত, লেফটেন ছিল লেফটেনে যাইতাম, বড় জোর জানালাটা খুলতাম এবং জানালা খুললো মা এসে খুব বকা দিত, এই জানালা খুললি কেন, জানালা খুললি কেন, জানালা বন্ধ কর, জানালা বন্ধ কর। আমি তখন জানালা বন্ধ করি। 1.5 বছর পরে আমি তখন অনেকটাই বড় হই এবং বড় হওয়ার পরে তখন নিজের ভিতরে কেমন জানি এক ধরনের একটা রাগ কাজ করতে শুরু করে। আমি আম্মুর সাথে খুব গালাগালি করি, হাতাহাতি করি, আমি আম্মু বলেই ডাকতাম, মানে ওনাকে হাতাহাতি করি। একবার যে উনি তখন আমাকে বলে যে ঠিক আছে তোরে আমি বের করবো, তুই বাড়িতে যাবি, যা আমার কথা মতো শুনতে হবে, আমার যা যা বলবে তা তো শুনতে হবে, কিন্তু তোর বাবার নাম ওকে আনতে পারবি না এবং তুই কখনো গ্রামে যেতে পারবি না। এরপর থেকে আমাকে আর কখনো গ্রামে যেতে দিত না, কিন্তু উনি আমাকে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় নিয়ে যেত, তার গাড়ি ছিল। কিন্তু কেন জানি বুঝলাম না, মানে গ্রাম থেকে আসার পরেই, আমার রংপুর থেকে আসার পরে আমার মা অনেক টাকার মালিক হয়ে গেছে, মানে অনেক টাকার মালিক, ঢাকাতেও তার অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেল এবং কী করতে কী হয়ে গেল আমি কিছু বুঝি না। আর ওই সময় কিন্তু আমাদের গ্রামের বাড়ির ঠিকানা আমার কাছে জানা নেই, যে আমাদের গ্রামের বাড়ি যে আমি যাবো বা চুরি করে পালিয়ে যাবো ওরকমও কোনো অবস্থা নেই, মানে আমি গ্রামের বাড়ির ঠিকানা মানে আমি জানি না। কিন্তু আমার বাবাকে আমি খুব মিস করি, আব্বুর কথা অনেক মনে হয়, কান্নাকাটি করি এবং দাদা ভাই দাদি সবার কথা, পুপির কথা খুব মনে হয়, প্রচণ্ড রকমের কাঁদি, ঘরের ভিতর বসে বসে কাঁদি। কিন্তু আমি কান্নাকাটি করি, যত যাই করি, কোনোভাবে আমাকে 4 দেওয়ালের ভিতর থেকে বের হইতে দিলেও আম্মুর সাথে নিয়ে যায় এবং আম্মু আমাকে সাথে নিয়ে চলে আসে। এমন করতে করতে একটা পর্যায়ে আমি আম্মুরে বললাম যে আম্মু আমি স্কুলে পড়বো, আমাকে স্কুলে ভর্তি করাও। তো এটা বললাম, আমাকে স্কুলে ভর্তি করাইতে বললাম, আমাকে স্কুলে ভর্তি করাইতো না, আমাকে স্কুলে ভর্তি করাইতো না, না করে আম্মুর সাথে সাথে নিয়ে যেত। নিয়ে গিয়া মাঝে মাঝে আম্মু গাড়িতে বসে থাকতো, আমাকে একটা বক্স দিত, ওইরকম আমার মনে আছে একটা বক্স দিত এবং বক্সটা হাতে নিয়ে বলতো যে ওই দোকানে বক্সটা দিয়ে আয়। ওই দোকানে বক্সটা দিয়ে এটা বললে তখন আমি ওই দোকানে যাইতাম, গিয়ে পর আমি তখন বক্সটা দিয়ে আসতাম। দিয়ে আসলে উনি আমাকে মিষ্টির প্যাকেট দিত বা এটা দিত, চকলেট দিত, ওইটা তো আমি ধরে সাথে নিয়ে আসতাম, মিষ্টির প্যাকেটটা নিয়ে আমার আম্মুর কাছে দিতাম। তো এরকম করে বিভিন্ন জায়গায় উনি আমাকে নিয়ে যেত, আমি ওনার সাথে এবং গাড়িতে গেলে পরে উনি আমাকে বিভিন্ন ধরনের প্যাকেটে করে, কখনো এই দোকানে কখনো ওই দোকানে, বিভিন্ন দোকানে দোকানে এগুলো কী জানি পাঠাইতো, আমি তো ভাই বুঝি না। এমন করতে করতে একদিন ঢাকা শহরেরই একটা দোকানে আমি যখন দোকান থেকে বেরোচ্ছিলাম, আমি তখন হাফ প্যান্ট পরতাম বা মোটামুটি অনেকটাই বড় হয়ে যাই, হাফ প্যান্টই পরতাম, বাট দেখতে শুনতে কিছুটা বড়। তো দোকান থেকে মানে মালটা দিয়ে বেরোতেছি মিষ্টি প্যাকেট নিয়ে, ওই সময় আমাকে তখন পুলিশে ধরে, পুলিশে ধরে আমার ব্যাগ, মানে আমার ব্যাগটা হাত থেকে নিয়ে যায় আমার ব্যাগের ওই মিষ্টি প্যাকেটের ভিতরে টাকা পায়। তো আমাকে বলছে টাকা কে দিছে, আমার এই জিনিসটাই জাস্ট মনে আছে, আমি আমার আম্মুরে দেখাই দিছি, কিন্তু আমার আম্মু এখানে নাই। মানে আমাকে ধরা মাত্র আম্মু যে গাড়িতে ছিল, গাড়ি করে আম্মু চলে গেছে। তা আমাকে বলে তোমার বাসা কোথায়, আমি তোমার বাসা আমার মনে আছে, বলো তোমার বাসায় চলো। তো বাসা আমি ওই সময় চিনি, বাসার ঠিকানা আমি জানি, তাই বাসার ঠিকানা অনুযায়ী আমি বাসাতে গেলাম পরে আম্মু এখানে নাই, ওই জায়গার ভিতরে আম্মু নাই, আমাদের গেটে তালা মারা। পরে আমাকে বলে আমাকে থানায় নিয়ে যায়। আমি খুবই ছোট ছিলাম, অনেক ছোট ছিলাম, আমার এই ছোট বয়সে আমি 4 দিনের মতো থানায় থাকি এবং 4 দিন ওই থানা হাজতে থাকি। 4 দিন থানা হাজতে থাকার পরে 4 দিন পর আমার আম্মু আমাকে বের করে এবং আম্মু যখন আমাকে বের করে আনে, ওই থানায় থাকা অবস্থা আমি জানতে পারি যে আমার আম্মু মাদকের ব্যবসা করে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাদক আমাকে দিয়ে সাপ্লাই দেওয়া হতো এবং ওই মাদক সাপ্লাই দেওয়ার জন্যই আম্মু আমাকে ব্যবহার করতো। ছোটো হিসাবে আমাকে কেউ ধরতো না, আমাকে কেউ সন্দেহ করতো না, আমাকে সবাই মানে আদর স্নেহর চোখে দেখতো। আমার এই আদর স্নেহ এবং সিম্প্রীতির জায়গা থেকে আমার আম্মু আমাকে দিয়ে খুবভাবে হচ্ছে সারা বাংলাদেশে মাদক সাপ্লাই দেওয়া হতো। তো এরপরও যখন বেরোতাম আমি আম্মুকে খুব ভয় পেতাম, আম্মু আমাকে খুব মারতো, মানে কথায় কথায় গায়ে হাত তুলতো, প্রচণ্ড রকমের মারতো। আমি খুবই ভীতু একটা ছেলে হয়ে যাই এবং আমাকে এমনভাবে আমার আম্মু তৈরি করে, ধরেন মানে জঙ্গলের একটা বাঘ, সে যখন জঙ্গলের বাইরে থাকে তখন সে কিন্তু দেখা যায় যে বিভিন্ন ধরনের মাংস খায়, লাইক আপনার যে কোনো মানুষ পাইলেও সে খেয়ে ফেলে, মানে বনে থাকা বাঘগুলা, মানে মুক্ত বাঘগুলা কোনো মানুষ পাইলেও কিন্তু খেয়ে ফেলে। বাট যে বাঘগুলোকে আপনি শিকার করবেন, মানে বাঘটাকে আপনি শিকার করে বড় করবেন, ওই শিকারই বাঘটা কিন্তু আপনাকে খাবে না, আপনাকে না, কোনো মানুষকেই খাবে না। মানুষ ওই বাঘের কাছে ঢুকলেও তাকে খাবে না, কিন্তু বনের ওই ছোটা বাঘগুলা, বনের ওই মুক্ত বাঘগুলো যদি মানুষ পায় তাহলে খেয়ে ফেলে। তো সেই জায়গা থেকে আমি দেখলাম যে মানে আমাকে এমনভাবে তৈরি করা হচ্ছে, মানে এমনভাবে আমি তখন বড় হচ্ছিলাম, আমি জাস্ট আমার আম্মুর গণ্ডির মধ্যে বড় হচ্ছি। আম্মু যা করতে বলে, আম্মু যেটা করতে বলে আমি সেটাই করতেছি, আম্মুর কথার বাইরে কোনো কিছু করতেছি না, আম্মু যেদিকে নিয়ে যাচ্ছি সেদিকেই যাচ্ছি। মানে এক কথায় বলতে গেলে আমি আম্মুর একজন পোষা প্রাণী হয়ে যাই।
এরকম করে অনেক দিন ধরে বাংলাদেশে থাকি। আমি তখন প্রায় অনেকটাই বড় হয়ে যাই, আমার বয়স তখন মোটামুটি অনেকটাই বড়। আমি তখন অনেক কিছুই বুঝি, নিজে মোবাইল ফোন ব্যবহার করি, অনেকে বড় হয়ে যাই। এবং বড় হয়ে যাওয়ার পরে হঠাৎ করে ওই সময় মাদকের উপরে সরকারের রেড জারি করা হয় এবং রেপ তখন ওই সময় বের হয়। বিভিন্ন প্রশাসনিক লেভেলের লোকজন মাদকের উপরে খুব সোচ্চার হয়ে যায়, অনেক সোচ্চার হয়। আমার এটুকুন মনে আছে, আমরা বর্ডার ক্রস করে আমার মা তখন আমাকে ইন্ডিয়াতে নিয়ে চলে যায়। আমি তখন ইন্ডিয়াতে থাকতেছি আম্মুর সাথে, অনেক দিন পর্যন্ত ইন্ডিয়াতে থাকি। এবং ইন্ডিয়াতে থাকা অবস্থায় আমি জাস্ট এই ধরনের কাজগুলোই করি, বিভিন্ন জায়গায় মাদক সাপ্লাই দেওয়া। ইন্ডিয়া থেকে আমরা মাদক এনে এটা বাংলাদেশের মানুষের কাছে দিতাম, তারা তখন বাংলাদেশে মাদক সাপ্লাই করতো। খুব ভালোই ব্যবসা ছিল। আমার আম্মু প্রায় অনেক টাকা ইনকাম করতো এবং রাজার হাওলাতে দিন কাটাইতো। ইন্ডিয়াতে আমাকে নিয়ে এখানে ওইখানে বিভিন্ন জায়গায় ঘুরতো। তো ইন্ডিয়াতে থাকা অবস্থা আমরা কলকাতা থাকতাম, মানে কলকাতায়। এবং কলকাতায় ওখানে একটা হিন্দু মেয়েকে আমার পছন্দ হয়। এটা ওইখানে যাওয়ার পরে আমি তো অনেক ছোটো ছিলাম, তখনও কিন্তু যে অনেক বড়ো হয়ে গেছে তাও কিন্তু না, হয়তো 15 বা 16 বছরের মতো হবো এরকমই। তো ওইখানে যাওয়ার পরে একটা কলকাতার একটা মেয়ে আমার খুব পছন্দ হয়, মেয়েটার খুব ভালো লাগে, তো অনেক পছন্দ হয়। তো পছন্দ হওয়ার পরে মেয়েটা হিন্দু ছিল। তো হিন্দু থাকার পরও মেয়েটাকে আমি কখনো প্রপোজ করে নিই বা তারা আমার ভালো লাগে, আমি তারা ভালোবাসি, এরকম কোনো প্রস্তাব কিন্তু আমি তাকে দিইনি। তো আমি জাস্ট আমার আম্মুর কাছে বললাম যে আম্মু, আমি যদি কখনো বিয়ে করি তাহলে এই মেয়েটাকে বিয়ে করব, এই মেয়েটাকে আমার খুব ভালো লাগে। এরপর আমার আম্মু বলে, তুই বিয়ে করে কী করবি, মানে বিয়ে করে কী করবি তুই কি জানোস? তো আমার আসলে মানে কথাগুলো বলতে খুব খারাপ লাগে, বাট তারপর আমি বলি এবং বলতে বাধ্য হচ্ছি। তো আমি বলি যে মানে আমার আম্মুর সাথে আমি আম্মুকে বললাম যে আমি সংসার করব, মানে মানুষ যেরকম সংসার করে বাচ্চা কাচ্চা হবে, ওই সময় একটা ফিজিক্যাল সম্পর্ক কীভাবে করে, শারীরিক সম্পর্ক কীভাবে করে, এটাও কিন্তু আমি জানতাম না। তো ওই হিন্দু মেয়েটাকে আম্মু আমাদের বাসায় নিয়ে আসে একদিন, মানে দুপুরবেলা আমাদের বাসায় নিয়ে এসে আমাকে বলে যে এখন থেকে তোরা স্বামী স্ত্রী। ওই মেয়েকে বলে কী কী করতে হবে ওকে শিখিয়ে দে। এবং আমার খুবই লজ্জা লাগে বলতে, ওই মেয়ের সাথে আমার কী হয়, 15-16 বছরের বয়সের একটা ছেলে তো আসলে মানে খুব কিছু যে জানে না তাও না, আবার অনেক কিছুই জানে। ওই মেয়েটার সাথে আমার কী করি, আমার মা এটা জানালা দিয়ে বাইরে বসে বসে দেখে, জানালা খোলা থাকে, আমার খুব লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে। আমি জানালা মানে বলেছি জানালা বন্ধ করার জন্য, ওই মেয়েটা জানালা বন্ধ করে না। এবং এরকম মাঝে মাঝে ওই মেয়েটা আমার কাছে আসতো এবং আমার মা জানালা খুলে সব কিছু দেখতো, মানে জানালা খোলা রাখতো। তো এরকম করেই যখন সময়গুলো কাটতেছে, একটা পর্যায়ে আমার আস্তে আস্তে মনে হলো যে আমার এটা তো কোনো জীবন হতে পারে না। আমি আসলে কোন জীবন আছে যাকে আমি পছন্দ করি, বিয়ে করতে চাই, ওই মেয়েটার সাথে আমার শারীরিক সম্পর্ক হয় এবং জানালা মা খোলা রাখে, এটা বাইরে বসে বসে মা এটা দেখে। তো সন্তান হিসেবে তখন কেন জানি নিজেকে অনেক বেশি অপরাধী মনে হচ্ছিল। কেন আল্লাহ আমাকে মানুষ বলে দুনিয়াতে পাঠাইলো, মানুষ হিসেবে আল্লাহ কেন জন্ম দিল, কেন আমার জীবনে এত কষ্ট, আমি কেন আমার জীবনে শান্তি পাই না, সুখ পাই না, কেন প্রতিটা জায়গায় গেলে আমি অপমানিত হই, নির্যাতিত হই, কখনো শারীরিকভাবে কখনো মানসিকভাবে। এবং এরপরে আমি আর ওই মেয়েটার সাথে অন্য কোনো সম্পর্কে জড়াতে চাইতাম না, মিশতে চাইতাম না। মেয়েটাকে দেখা মাত্রই আমি তার এখান থেকে সরে যেতাম, বা আম্মু যে জানালা দিয়ে দেখতো আমার খুব লজ্জা লাগতো, আমি তখন আর এগুলোর সাথে জড়াই না। কিন্তু ভাই ওই মুহূর্তে আমার আম্মু আমার সাথে এমন কিছু কাজ করেন যে কাজের কথা আমি মুখ থেকে বের করতে পারবো না। একটা সময় নিজেকে খুব ঘৃণা লাগলো, আমি এতটা জঘন্য, মানে আমার তখন মনে হলো যে না, আমি আর ইন্ডিয়াতে থাকবো না। আমি এতদিন পরে নিজের তাগিদে আমার বাসা থেকে পালাই, মানে আম্মু আমাকে যে বাসা রাখে ওই বাসা থেকে আমি পালাই আছি। কলকাতায় থাকতাম, শুধু এইটুকুনি জানি যে আমরা কলকাতায় আছি, কিন্তু কলকাতায় মানে আমার পরিচিত কোনো মানুষ নাই এবং আমি কোনো রাস্তাঘাটও চিনি না। আমাকে রাস্তা থেকে মূলত বের করে দিলে, ঘর থেকে বের করে দিলে আমি আবার ঘরে ঢুকতেও পারবো না, মানে বাসায় আসতে পারবো না। এত পরিমাণের এই জায়গাগুলো আমার কাছে অপরিচিত। কিন্তু এরপরও আম্মুর সাথে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে যে আম্মু যদি আমার সাথে এরকমটাই করলো, এত নোংরা কাজটাই যদি আমার সাথে করে ফেললো, অ্যান্ড তাহলে আমি আর এই বাসায় থাকবো না। আমি বাসা থেকে বেরিয়ে গেলাম এবং বেরিয়ে যাওয়ার পরে যেদিন বাসা থেকে বের হয়েছি সন্ধ্যার পরে, মানে ব্যাগ ট্যাগ নিয়ে বেরিয়ে গেছি, বাট ওই দিন বের হওয়ার পরে দেখেন আমি এতদিন মাদক সাপ্লাই করি, বিভিন্ন জায়গায় বাংলাদেশেও পাঠাই, এখানে ওইখানে মায়ানমাতে বা আপনার বিভিন্ন দেশে পাঠাই, কিন্তু কোনো ধরনের সমস্যা কিন্তু হয় নাই। বাট ওই দিন জাস্ট বাসা থেকে বেরিয়ে গেছে যে আমি কোনো না কোনোভাবে বাংলাদেশে চলে আসবো, আমাকে সেদিন পুলিশে ধরে ফেলছে। তো আমার কাছে কিন্তু কোনো পাসপোর্ট বা কোনো ডকুমেন্ট এরকম কোনো কিছু নেই যে কোনো কিছু দেখাবো, ওরকম কোনো কিছু না। ওইখানে আমাকে পুলিশে ধরে ফেলে এবং ধরার পর আমাকে তখন নিয়ে যায়। আম্মু আমাকে আবার কেমনে কেমনে ওখান থেকে ছুটে আনে এবং এখান থেকে ছুটে আনার পরে আম্মুকে আমি বারবার বলি যে আম্মু আমি দেশে চলে যাব, আমার কাছে আমাদের দেশ ভালো লাগে, বাংলাদেশ ভালো লাগে। আম্মু আমাকে বলে বাংলাদেশে মাদকের অভিযান চলতেছে, ওইখানে গেলে আমরা বিপদে পড়বো, ধরা খাবো বা ঝামেলা হবে, যাইস না, ওইটা আম্মু আমাকে বলে। তাই আমি বললাম যে না, তুমি আমাকে যত যাই বলো, মারো কাটুক, যত যাই করুক, আমি যাব। আমার খুব যেতে ইচ্ছে করতেছে, আম্মু তো আমাকে যেতে দাও। আমার আম্মা বলে যে না, চাইতে পারবি না, ওইখানে গেলে ভালো হবে না, এটা ওইটা অনেক কিছু আমাকে বুঝে। তো যাই হোক, এক পর্যায়ে তখন আস্তে আস্তে সব কিছু ঠান্ডা হয়, আম্মু তখন আমাকে নিজেই নিয়ে বাংলাদেশে চলে আসে।
ওই সময় আমার মা একটা বাড়ি কিনে, মানে ঢাকারই কোনো একটা জায়গায় একটা বাড়ি কিনে, 3 তলা একটা বাড়ি কিনে, এবং ওই বাড়িতেই তখন আমরা থাকতে শুরু করি। আম্মু আমি থাকি। অ্যান্ড এভাবে খুব বেশি দিন থাকি না, প্রায় 8 থেকে 9 মাসের মতো থাকি। 8-9 মাস পরে কী হয় আমি জানি না, আমার আম্মু এই বাড়িটা সেল করে দেয়, মানে ওই বাড়িটা বিক্রি করে দেয়। যে বাড়িতে আমরা থাকতাম ওই বাড়িটাই বিক্রি করে দেয়, এবং বাড়িটা বিক্রি করে আম্মু তখন ভাড়া থাকতে শুরু করে, মানে ভাড়া থাকে। তো এটি নিয়ে আমার সাথে খুব ঝগড়া হইতো যে আম্মা তুমি বাড়ি বিক্রি করলা কেন? এই বাড়িতে আমরা থাকতাম, বাড়িটা অনেক বড় ছিল, আমার খুব পছন্দ হয়েছে, দেখতে শুনতেও ভালো, এবং চারদিকে ইন্টেরিয়রগুলো অনেক ভালো, এটা কেন বিক্রি করে দিলা? আম্মু আমাকে একটা কথাই বলছে যে এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িতে থাকলে আমাদেরকে পুলিশ নিয়ে যাবে এবং ইনকাম ট্যাক্স নিয়ে আমরা ঝামেলায় পড়বো, এটা ওইটা বলে আমরা তখন বাড়িটা বিক্রি করে দিলাম। তো বাড়িটা বিক্রি করে দিল। আমি তখন আম্মুর সাথে ওই বাড়িতে, মানে যে বাড়িতে আমি আসছি ওই বাড়িতেই আর ভাড়া থাকতাম, ওই ভাড়া বাড়িতে আম্মুর সাথে থাকতেছি। তো এমন করে সময়গুলো কাটতেছে, প্রায় আরও 1 বছর মতো কেটে যায়, আরও 1 বছর মতো কাটে। অ্যান্ড তখন কিন্তু আমি ফুললি বড়, মানে অনেক অংশেই বড়। অ্যান্ড আম্মু তখন কী করলো, আমার মানে আমি খুব স্টাইল করে চলাফেরা করতাম, লম্বা লম্বা চুল রাখতাম, খুব ভালো লাগতো। এমন করে চলাফেরা করতে করতে আম্মুর এক বান্ধবী হয় সম্পর্কে, এবং ওই বান্ধবীর একটা মেয়ে আছে, যে মেয়ের নাম হচ্ছে রেখা আক্তার। তো মেয়েটা দেখতে অনেক ভালো, অনেক সুন্দর। তো আম্মু একদিন আমাকে রেখা আক্তারের ছবি দেখায় আম্মুর ফোনে, আমাকে বলে যে শুভ দেখ এই মেয়েটাকে কেমন লাগে, আমি তোকে এই মেয়েটাকে বিয়ে করাবো। ভাই মেয়েটাও দেখতে কিন্তু খুব সুন্দর ছিল, অনেক সুন্দর, মানে বলার মতো না। তো আমি তখন বললাম যে আম্মা এত সুন্দর মেয়ে আমি তো বিয়ে করবো। ওই সময় কিন্তু আমার বিয়ের বয়স হয় নাই, না আমার বিয়ের বয়স হয় নাই টোটালি। আমার কোনো আইডি কার্ড নাই, জাস্ট জন্ম নিবন্ধনটা আমার বের করছে, তাও ওই জন্ম নিবন্ধনের পেপারে কিন্তু আমার আব্বুর নাম নাই। আমার আম্মু অন্য এক লোকের নাম দিয়ে আমার জন্ম নিবন্ধনের পেপার বের করছে। যাই হোক, তো ওইটা নিয়ে আমি কোনো কিছু বলতেছি না। এরপর আমাকে আমার আম্মু বলতেছে যে মেয়েটাকে বিয়ে করবি, রেখা আক্তার মেয়েটার নাম, বাট অনেক সুন্দর, তুই তার বিয়ে করলে অনেক ভালো থাকবি, অ্যান্ড মেয়েটা দেখতে অনেক সুন্দর, তারা নিয়ে ঘুরতে যেতে পারবে, অনেক মজা করবে, এটা আম্মু আমাকে বলে। আমি বললাম ভালোই তো, তাহলে তুমি যদি বলো তাহলে আমাকে বিয়ে করবো, আমার তো কোনো সমস্যা নেই, আমাকে বিয়ে করতে রাজি আছি। আম্মু বলে আচ্ছা ঠিক আছে, তাহলে চল কালকে আমরা মেয়ের পরিবারে যাই এবং মেয়ের পরিবারে গিয়ে মেয়ের সাথে কথা বলবো, মানে মেয়ের পরিবারের সাথে কথা বলে আসবো। এই কথা বললো পরে আমি তখন পরের দিন গেলাম, মানে সারাটা রাত কিন্তু আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কালকে আমি এত সুন্দর একটা মেয়েকে বিয়ে করতে যাব, এবং মেয়েটা দেখতে এত বেশি সুন্দর, মানে আমি তো একদম খুশিতে বাকবাকুম হয়ে গেছি। যাই হোক, পরের দিন সকালবেলা আম্মু তখন আমাকে ওই রেখা আক্তারের বাসায় নিয়ে গেল, আন্টিদের বাসায়। ওইখানে যাওয়ার পরে আমাদেরকে নাস্তা দিল, নাস্তা পানি করতেছি, বাট উপরে মানে প্রচণ্ড রকমের হাসি এরকম অনেক শব্দ পাচ্ছি। তা আমি বললাম যে কে হাসি উপরে? আমার আম্মু বলে তোর বউ হাসে, মানে এরকম করে বলে। তার আম্মুকে আর কোনো কিছু বলি না। এমন তো অবস্থার ভিতরে তখন হঠাৎ করে একটা মেয়েকে আরও 2টা মেয়ে ধরে নিয়ে আসে, মানে দোতলা থেকে। ওদের বাড়িটা অনেক বড় ছিল, ওরা 2তলা 3তলা সব, মানে পুরো বাড়িতে ওরাই থাকতো। তখনও একটা বান্ধবী, মানে আমার মায়ের বান্ধবীর মেয়েকে, রেখা আক্তারকে আরও 2টা মেয়ে ধরে নিয়ে আসে, এবং যখন ওর এই সিঁড়ি থেকে নামাইতেছে আমি তখনই বুঝছি যে মেয়েটা পাগল, মানে এই রেখা আক্তার মেয়েটা পাগল। তা এখন আমার পাশে বসানোর পরে মানে পুরোই পাগল, একদম পুরো পাগল, মানে নিজের জামা টানা টাইনা কেমন জানি একটা অবস্থা, মাথার চুল টানতেছে। বাট মেয়েটা দেখতে অনেক সুন্দর, এটা সত্য কথা, এত সুন্দর একটা মেয়ে, বাট সে পাগল, এটা আসলে কোনোভাবেই মানতে পারতেছি না যেটা কীভাবে সম্ভব। এত পরীর মতো দেখতে এত সুন্দর একটা মেয়ে, সে নাকি আবার পাগল। তো যাই হোক, আমার আল্লাহ পাগল বানাইছে। বাকি আমি তখন খাওয়া দাওয়া করতে যাওয়া বিষয়টা বুঝছি, বুঝার পর আম্মা বলে তোর পছন্দ হয়েছে? আমি তখন বললাম আম্মুকে তুমি কি আমার সাথে দুষ্টুমি করতেছো? আমার আম্মা বলে দুষ্টুমি কেন, মেয়ে তোর পছন্দ হয়েছে? আমি বলি মেয়ে এটা তো পাগল আম্মু। তো আমার আম্মু বলে পাগল হলে কী হয়েছে, সমস্যা নেই, তোর পছন্দ হয়েছে কিনা বল। আমি মনে করলাম আম্মু মনে আমার সাথে দুষ্টুমি করতেছে। যাই হোক, মেয়ে চলে গেল, খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি তখন বললাম আম্মু বাসায় যাবো, বলে না তুই আমার সাথেই যাবে। মানে আম্মু কিন্তু আমাকে চোখে রাখতো, মানে চোখের আড় হতে দিত না। শুনলে অবাক হয়ে যাবেন যে আমি ইন্ডিয়াতে অনেক বছর ছিলাম, বাংলাদেশে ছিলাম, বাট আমার কোনো বন্ধু নাই, মানে আমার এখানে কোনো বন্ধু নেই। আমি কোনো ছেলের সাথে মিশতে পারি না, কোনো ছেলের সাথে কথা বলতে পারি না। ধরেন কোনো ছেলের সাথে কথা বলতেছি, এটা যদি আম্মু দেখতে পায় তাহলে ধরেন আম্মু পুরো বাসা মাথায় করে নিবে যে তুই কেন ওই ছেলের সাথে কথা বললি, কী কারণে বললি, কী কথা বলছিস, মানে প্রচণ্ড রকমের সন্দেহ করে আমাকে কারোর সাথে মিশতে দেয় না। যাই হোক, বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে আম্মু রাত্রেবেলা আমাকে বলতেছে যে, আমাকে বলে যে শুভ এই মেয়েটাকে তোকে মানে বিয়ে করবো, রেখা আক্তারকে তোকে বিয়ে করবো, তুই কি বলিস? আমি বললাম যে না আম্মু, আমি এটাকে বিয়ে করবো না। আম্মু আমাকে বলে এটাকে বিয়ে করবি এবং এটাকে তোর বিয়ে করাই লাগবে। আমি বলি যে না মা, এটা হতে পারে না, এটা কোন ধরনের কথা, আমি এটা কেন বিয়ে করব? আম্মু বলে আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে এর মধ্যেই রয়েছে। এরপরে কি হয়েছে, মানে আমি কিন্তু আর কিছুই জানি না, মানে আমার ভিতরে আর কোনো কিছুই নাই। আমি মানে হঠাৎ করে রেখাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলাম, যে ঠিক আছে আমি রেখাকে বিয়ে করব, মানে আমি রাজি হয়ে গেলাম। এবং রাজি হওয়ার পরে আমার আম্মু তখন আমাকে রেখাকে বিয়ে করালো। এখানে একটা বিষয় বলে রাখি যে আমাকে যে আমার আম্মু বিয়েটা করাইতেছে, এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক ম্যাজিক করে করাইছি, এবং এটা আমি তখন বুঝতে পারিনি, এটা পরে আমি জানতে পারি
যে পরে জানতে পারি যে আমাকে কালো জাদু করা হয়েছে। আমার আম্মু আমাকে অনেক কিছু খাওয়াইছে এবং আমার হাতে তাবিজ পরাইছে, বিভিন্ন জায়গায় তাবিজ লাগাইছে, এগুলো আমি নিজের চোখে দেখা। কিন্তু ধরেন জলে বসবাস করে তো আর কুমিরের সাথে যুদ্ধ করা যাবে না, যেহেতু আম্মুর সাথে আমি থাকতেছি। এবং আমি তো বারবার বলি যে তিনি আমাকে তার একটা পোষা প্রাণীর মতো আমাকে বড় করতেছে। তার একটা পোষা প্রাণী যেরকম হয় না, একটা পোষা প্রাণীর মতো সে আমাকে বড় করতেছে, আস্তে আস্তে আমাকে বড় করতেছে, এরকম করতেছে। তো দেখা গেল যে কোনো জায়গা থেকে আমি মানে কোনো রকমের স্থায়ী পাই না বা কোনো রকমের কোনো কিছু পাই না, এই জায়গা থেকে সে আমাকে আস্তে আস্তে করে এরকম করতেছে। তো একটা সময় চিন্তা হলো যে মানে করবোটা কি, মানে আমি তো বুঝতাম না। ওই জায়গা থেকে আম্মু তখন আমাকে রেখা আক্তার মেয়েটাকে বিয়ে করাই দেয়। তো এই মেয়েটাকে যখন বিয়ে করে দেয়, এই মেয়েকে নিয়ে আমি তখন সংসার করতেছি। তো কী যে সংসার করে আমি নিজেও জানি না, জাস্ট ওইটুকু জানি তারা নিয়ে আমি সংসার করতেছি, তার সাথে ঘুমাইতেছি। এইভাবে 1 মাস 2 মাস নয়, প্রায় 6 মাসের মতো কেটে যায়। এবং 6 মাস যখন কেটে যায়, 6 মাস কেটে যাওয়ার পরেই আমি তখন বুঝতে পারলাম যে আমার আম্মু আমাকে এই মেয়েকে বিয়ে করাইছে বা ওই মেয়ের সাথে আমি আর থাকতে পারবো না। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, এমন কোনো রাত নাই যে সে আমার শরীরের বিভিন্ন জায়গায় কামড়াইতো না। মানে অনেক জায়গায় কামড় দিত, জাস্ট কামড় দিয়ে আমার পুরো শরীরও কাইটে ফেলছে, মনে হয় আমার শরীরে সব জায়গায় কামড়ের দাগ। এবং ভালো কোনো মানুষ, সুস্থ সবল কোনো মানুষ তার সাথে থাকতে পারবে না, খামচেয়া দেয়, কামড়ায়া, মানে পাগল তো পাগলের বর্ণনা আমি আর কী দিব। মানে এই পরিমাণের পাগলা আমার সাথে করতো। আম্মুর কাছে বলতাম যে আম্মু এগুলো করে, বাট আমি যেটা জানতাম যে আমাকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা হয়েছিল, যেটা করে আমাকে এই রেখা আক্তার মেয়েটাকে বিয়ে করাইছে। বাট ওই কালো ম্যাজিকের মানে কালো জাদুর ইয়েটা 6 মাস পরে শেষ হয়ে যায়, মানে ওইটার কোনো রেশ থাকে না। আমি তখন আস্তে আস্তে পরিবর্তন হই, কিন্তু আমার ভিতরেই তখন বিবেক কাজ করতে শুরু করে। যখন আমি আস্তে আস্তে করে পরিবর্তন হই, কিন্তু আমি চিন্তা করলাম আমি যে টোটালি পরিবর্তন হয়ে যায়, আম্মু আমাকে আমার কাছ থেকে রেখা আক্তার মেয়েটাকে সরাই দিবে। আমার আরেকটা কথা বলতেও খুব বেশি খারাপ লাগতেছে, কিন্তু আমার এটাও বলি যে আমার আম্মু আমাকে এই পাগল মেয়েটাকে বিয়ে করানোর একটাই কারণ, যে আম্মু যদি আমাকে সুস্থ সবল কোনো মেয়েকে বিয়ে করাইতো, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মাঝে কী হয়, এটা মানে দিনের বেলায় রাতের বেলায় স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক, মানে অন্তরঙ্গ কোনো সম্পর্ক, এটা কিন্তু আম্মু দেখতে পারতো না, বা অন্য কোনো মেয়ে কিন্তু এটা খুব স্বাভাবিকভাবে মানে মেনে নিত না। কিন্তু এই মেয়ে তো পাগল, ও তো বুঝেই না। এরপর ওর সাথে আমার যাও হইতো, আম্মু জানালা খোলা রাখতো, মানে জানালা খুলে সব দেখতো, মানে এমন লজ্জা লাগতো যে এটা আসলে বলার মতো না। কিন্তু তারপরও আসলে সব মেনে নিতাম যে আসলে কী করবো, আম্মু তো আমাকে মানে ওনার কাছে আসে, উনি বেশি কথা বললে গায়েও হাত তোলে, মারে। যখন বুঝতে পারলাম যে চারদিক থেকে আমি নির্যাতিত হচ্ছি, আমি অপমানিত হচ্ছি, এবং কোনো জায়গায় আমি কোনোভাবেই নিজেকে আর ধরে রাখতে পারতেছি না, ওই সময় চিন্তা করলাম আমার আম্মু কিন্তু আমার বয়স বাড়ায় আমার জন্য পাসপোর্ট বানায় ফেলছে। মানে আমার বয়স অনেক বাড়াইছে এবং অনেক বয়স বাড়ায় আমার জন্য পাসপোর্ট বানায় ফেলছে। ওই সময় কিন্তু আমার পাসপোর্টের বয়স হয় নাই, কিন্তু আমার জন্য পাসপোর্ট বানাইছে, যদি ইন্ডিয়াতে নেওয়া লাগে, ইন্ডিয়া থেকে আনা লাগে, এই জন্য পাসপোর্টটা বানায় ফেলছে। তারপরে মানে প্রাপ্তবয়স্ক হিসাব দিয়ে পাসপোর্ট বানাইছে। তো এবার আমি চিন্তা করলাম যে আমি মানে দেশের বাইরে চলে যাব, ওরকম একটা প্ল্যানিং করলাম। একটা লোকের সাথে কথা বললাম, মানে দুবাইতে চলে যাব, যেহেতু আম্মু আমার সাথে এরকম করে, আমার কাছে কিছু টাকা আছে, ওই টাকা পয়সাগুলো দিয়ে আমি দুবাইতে চলে যাব, ওরকম একটা প্ল্যানিং করলাম। তো দুবাই যাওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথাবার্তা বলতেছিলাম, বাট কোথাও আসলে দুবাইয়ের মানে ওরকম কোনো সুযোগ পাচ্ছিলাম না। কিন্তু আমার পাসপোর্টে আম্মু 6 মাস পর ইন্ডিয়ার ভিসা লাগাই দিত, মানে ইন্ডিয়াতে যাওয়ার জন্য ইন্ডিয়ার ভিসা লাগাই দিত। তখন হঠাৎ করে আমার মেমোরিতে এই জিনিসটা আসলো যে আমি দুবাই যেতে না পারি, বাট ইন্ডিয়াতে তো যেতে পারি, আমার তো ইন্ডিয়ার ভিসা আছে। অবৈধভাবে যাওয়ার দরকার কি, আমি ইলিগেলি চলে যাব। আর ইলিগেলি আমার আম্মুর সাথে আমি যাইতাম, মানে আমি এতটাই ভয়ও পাইতাম যে ইলিগেলি কীভাবে যাব। তা আমার আম্মু আমাকে নিয়ে যাইতো। পরে আমার যেহেতু ইন্ডিয়ান পাসপোর্ট লাগানো ছিল, ইন্ডিয়ান পাসপোর্ট আমার কাছেই ছিল ওই সময় পর্যন্ত। আমার কাছে ছিল বলতে আমাদের ডয়ারি ছিল, কোথায় পাসপোর্ট আছে আমি জানতাম, যে আমাদের পাসপোর্ট কোথায়, মানে বাসার পাসপোর্ট কোথায় আমি জানতাম, ওইখানে পাসপোর্ট রাখা আছে। ওইখান থেকে পাসপোর্ট নিয়ে এরপর আমি কী করে টিকিট কাটি, ইন্ডিয়ার প্লেনের টিকিট কাটি, আম্মুকে কোনো কিছু বুঝতে দেয় না। জাস্ট আমার জীবনে মনে হয় এই কাজটাই আমি সম্পূর্ণ আমি আমার মতো করে করি, এবং প্রচণ্ড রকমের ভয় নিয়ে এই কাজটা করি, মানে প্রচণ্ড রকমের ভয় ভীতির মাঝে আমি কাজটা করি। আমাকে কোনো কিছু বুঝতে দেয় না, আমি টিকিট কেটে মনে হয় এই প্রথম একটা কাজ আমি নিজের টার্গেটে করে আমি তখন ইন্ডিয়াতে চলে যাই। এই রেখা আক্তার মেয়েটাকে ঢাকাতে রাইখা আমি তখন ইন্ডিয়াতে চলে যাই। এবং ইন্ডিয়াতে গেলে পরে সেখানে আমার কোনো পরিচিত লোক নাই। আমি এরকম যে অনেক বছর ধরে ওখানে আসতে, বাট কাউরেই চিনি না, কোনো পরিচিত মুখ নাই, কারোর সাথে কোনো চলাফেরাও নাই। বাট ইন্ডিয়াতে যাওয়ার পরে সেখানে গেলে পরে আমি তখন ওইখানে একটা চাকরি করতে শুরু করি, একটা কোম্পানিতে চাকরি করতে শুরু করি। সেখানে আমি কাজ করতেছি, বাট আমি আর মানে বাড়ির কোনো কথা ভাবি না, আম্মুর কোনো কথাও চিন্তা করি না। সে জায়গায় কাজ করতে করতে আমাদের বাঙালি ফরিদপুর ছিল ওই লোকটা, মানে ফরিদপুরে ছিল তার বাড়ি, এবং সেও ইন্ডিয়াতে ওইখানে কাজ করতো। সেখানে বিয়ে করে ওই লোকটা ওইখানে আসে। ওই লোকটার সাথে আমার তখন পরিচয় হয় ওই কারখানাতে কাজ করার সুবিধার্থে। আম্মু কিন্তু আমার কোনো খোঁজ খবর নেয়, আমি কোথায় গেছি, কার কাছে গেছি, কোন জায়গায় গেছি, এগুলো কিন্তু খবর আম্মু আমাকে কোনো কিছুই নিয়ে নেয়। তো সেখানে যাওয়ার পরে সে জায়গার ভিতরে দেন ওই লোকটার সাথে তখন আমার পরিচয় হয়। মানে ওই ইন্ডিয়ার মানে ওই লোকটা বাংলাদেশে ফরিদপুরে বাড়ি ছিল, সে ইন্ডিয়াতে বিয়ে করে ওইখানেও থাকে কলকাতায়। তো
তো ওই লোকটার আমি বললাম যে ভাই এমন এমন ঘটনা, আমি তো বাংলাদেশ থেকে আসছি এবং আমার জীবনের যেই ঘটনাগুলো আপনাকে এতক্ষণ বললাম আমি সবই তার কাছে বলছি। বলার পরে সে খুব মানে আবেগ প্রভাবিত হয়ে গেল, কান্নাকাটি শুরু করলো যে তোমার জীবনে তো অনেক কষ্ট, বাট তুমি তো অনেক কষ্ট, ছোটো একটা মানুষ, বাট জীবনে তো কষ্ট পাইছো, বাট তুমি কি কখনো তোমার আব্বার খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করছো? ওই লোকটা আমরা বলে। আমি বললাম যে না রে ভাই, আমি কখনো আমার আব্বুর খোঁজখবর নেই নে, এবং আমার আব্বু কই এসে না আমি জানিও না। আমাকে বলে তুমি যদি একটা কাজ করো, তোমার আব্বুর খবরটা নিতে পারতা, তাহলে মনে করো তুমি তোমার আব্বুর কাছে চলে যেতা, কারণ তোমাকে তোমার আব্বুই ভালো রাখতে পারবে, তিনি তোমাকে একমাত্র ভালো রাখতে পারবে, তার কাছে গেলে তুমি জীবনে অনেক বেশি ভালো থাকবে। তোমার যে সৎমা বলতেছো মায়া রানী, তার কাছে থাকলে সে তোমার জীবনটা তো নষ্ট করে দিছেই, এবং তোমার বাকি জীবনটাকেও শেষ করে দেবে, তোমাকে বেঁচে থাকতে দেবে না। এবং বেঁচে থাকার জন্য তোমার কাছে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে তুমি তোমার বাবাকে খুঁজে বের করো। যদি তুমি তোমার বাবাকে খুঁজে বের করতে পারো, তাহলে তুমি সব কিছু থেকে রেহাই পাবা, তোমার লাইফে আর কোনো কষ্ট থাকবে না, কোনো যন্ত্রণা থাকবে না, তুমি সব কিছু থেকে রেহাই পাবা এবং তোমার জীবনটাকে তুমি সুন্দর করে সাজিয়ে পরিচালিত করতে পারবা। তো আমার বলে তোমার আব্বার নাম কি? ভাই আমি যে এরকম জাস্ট বাবার নামটা ছাড়া আমার আর কোনো কিছুই মনে নেই। মানে এরকম মনে আছে যে বর্ডারের পাশে আমাদের বাড়ি ছিল, তো সেখানে আমরা যাইতাম এবং এখান থেকে বর্ডার খুব কাছাকাছি ছিল। এই বর্ণনাগুলো তার কাছে দিলাম এবং তার কাছে দেওয়ার পরে সে তখন কী করলো, ওখানকার একটা লোকের সাথে কথা বললো, মানে আমরা যে মানে রংপুর যে বর্ডার দিয়ে যে মালগুলো ক্রসিং করা হয় সেই জায়গার লোকের সাথে কথা বললো, এবং কথাগুলো প্রায় 4 মাস পরে এই লোকটাই তখন আমাকে ওই জায়গায় নিয়ে গেছে, মানে রংপুরের ওই বর্ডার এরিয়াতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সেখানে আরেকটা লোক আছে, ওনার নাম হচ্ছে কায়ুম, মানে আব্দুল কায়ুম, এবং ওই আব্দুল কায়ুম তিনি বয়স্ক, অনেক বয়স্ক, মধ্যবয়স্ক। এই আব্দুল কায়ুমের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজি করার পরে আমি আমার বাবার সন্ধান পাই, জানতে পারি তিনি আমার বাবা। বাবা অনেক অংশে অনেক বয়স হয়ে যায়, এবং পুনরায় আমি চলে আসার পর আমার আব্বা নাকি আবার বিয়ে করে এবং সেখানে আমার বাবার সন্তানাদি আছে। কিন্তু আজকে এত বছর পরে আমার দাদা দাদি দুজনেই মারা যায়, পুপিকে বিয়ে দিয়ে পুপি আলাদা থাকে, আমার আব্বা বিয়ে করে এবং আমার আব্বার সন্তানাদি আছে, সন্তানাদি আমার আব্বা আছে। কিন্তু এত বছর পরে আমি যখন আমার আব্বার কাছে গেলাম, অবশ্যই আমার আব্বা আমাকে আদর করার কথা, যত্ন করার কথা, আমাকে ভালোবাসার কথা, যেটা আমাকে ছোটোবেলায় করছে, কিন্তু এইসব কোনো কিছুই বাবার কাছে পাইলাম না। মানে কোনো কিছুই বাবার কাছে পাইলাম না। গেছি, আব্বু হ্যাঁ আমাকে প্রথমে ধরে একটু জড়াজড়ি করছে, কান্নাকাটি করছে যে তুই তো অনেক বড় হয়ে গেছিস, তোর আমি অনেক খুঁজছি, তোর মা কই আছে। আমি মায়ের কথা কিছুই বলি না বাবার কাছে, যে মা কোথায় আছে না আছে, মা কী করে, ওইসব কোনো কিছু আব্বুর কাছে বলি নাই, মানে কোনো কিছু আব্বুর কাছে বলি নাই। বাট আব্বু আমাকে অনেক আদর করছে, অনেক যত্ন করছে, আদর করছে, আমাকে তো রাখছে। কয়েকটা দিন পরেই, মানে কিছুদিন বলতে লাইক মাসখানিক পরে আব্বুর ভিতরে আমাকে নিয়ে আবার অবহেলা শুরু হয়েছে। মানে অবহেলা, মানে নিজের সন্তান আগের যে মানে এরপরে যে বিয়ে করছে ওই সন্তানগুলোকে যেরকম আদর করে, যত্ন করে, টাকা পয়সা দেয় বা পড়াশোনা করে, এটা আমার প্রতি আব্বুর কোনো কেয়ারিং নেই। আমি খাইছি কি খাই নাই, কী করি না করি, এগুলোতে আব্বুর কোনো মাথা ব্যথা নাই। তখন একটা সময় নিজেকে মনে হলো যেন আমি পরিবারের আগাছা, মানে পরিবারের মানুষগুলো আমাকে পছন্দ করে না, আমি তাদের উপরে জোর করে পড়ে আছি, মানে জোর জবরদস্তি করে আমি তাদের উপরে পড়ে আছি। এই জিনিসটা তখন আমার নিজের ভিতরে জাগার পরে চিন্তা করলাম, এখানে অনেক দিন পর্যন্ত কিন্তু ছিলাম, প্রায় বৎসরখানিকের মতো ছিলাম। অ্যান্ড বৎসরখানিক থাকার পরেই ওই জায়গা থেকে তখন আমি চলে আসি, মানে আমার ওই বাড়ি থেকে আমার চলে আসি বলতে আমাকে আর কেউ গ্রহণ করতেছিল না আর কি, মানে কারো কাছে কোনো মূল্যায়ন পাচ্ছিলাম না, অবহেলিত, অপমানিত, এইগুলো হওয়ার পরে তখন আমি ওই জায়গা থেকে মানে আব্বার বাড়ি থেকে আবার চলে আসি, অনেকদিন থাকি এবং আব্বার বাড়ি থেকে দেন আমি তখন ইন্ডিয়াতে যাই, পুনরায় আবারও ইন্ডিয়াতে যাই, কারণ ইন্ডিয়াতে আমি যেখানে কাজ করতাম ওইখানে আবার চলে যাই। তো ওইখানে ফরিদপুরে যে ভাইটা আছে ওনাকে আমি সব কিছু বলেছি, দেখো না আব্বা তো আমার সাথে এরকম। উনি আমাকে বলে কিছুদিন থাকলে সম্ভবত তোমার আব্বু ঠিক হইতো, এবং না থেকে তুমি কেন চলে আসলে আমাকে এটা বলেন। বললাম যে চলে আসছে, আমার ভালো লাগতেছে না। এবার ইন্ডিয়াতে ওইখানে থাকা অবস্থায় হঠাৎ করে তখন 2020 সাল এই করোনা চলে আসে, এবং 2020 সালের করোনা আসে, বাট আমি তখন ইন্ডিয়াতে এবং কলকাতায়। ওই করোনা আসার পরে তো অবস্থাটা এরকম হয়েছে যে ঘর থেকে বেরোতে পারতাম না, মানে 24টা ঘন্টা ঘরের মধ্যে থাকা লাগতো, এবং হোম কোয়ারেন্টাইন, মানে ঘরের বাইরে যাওয়া যেত না, ঘরের বাইরে গেলে পুলিশ দৌড়াইতো, পুলিশ মারতো, এবং খাওয়া দাওয়া সব ঘরের ভিতরে, মানে খুব খারাপ একটা অবস্থা। একটা বছর জীবন থেকে কাটছে, আমার কাছে মনে হয় যে আমার জীবন থেকে মনে হয় মানে কয়েক বছর কেটে গেছে, 1 বছরে সারাটাক্ষণ ঘরের ভিতরে বসে থাকা, কান্নাকাটি করা, সব কিছু মিলে খুবই খারাপ সময়টা কাটতো। যাই হোক, আলহামদুলিল্লাহ খারাপ সময় পার করে 2021 সালের দিকে যখন হয় তখন আমি ইন্ডিয়াতে, অ্যান্ড 21 সালের লাস্টের দিকে কেমন জানি অনেক মানুষ তখন মারা গেল। আমরা যেই গলিতে থাকতাম আমার চোখের দেখায় অনেকগুলো মানুষ মারা গেছে, হিন্দু মুসলিম মিলিয়ে অনেক ভাই মারা গেছে, এবং মানুষের ওই মৃত্যুগুলো দেখার পর আমার ভিতর কেমন জানি এক ধরনের মায়া কাজ করতে শুরু হলো।
মানে আমি জানি না কেন এরকমটা লাগলো, বাট এরপর থেকে আমি আস্তে আস্তে করে চিন্তা করলাম যে আমার আম্মু আমাকে বিয়ে করাইছে, বা যাই হোক মেয়েটা পাগল ছিল, যাই ছিল, দেখতে তো ভালো ছিল, তাকে চেনে আম্মু কেন আমাকে নিয়ে আসলো। মানে আমার ভিতরে কেমন যেন আবার বাংলাদেশের জন্য মায়া জন্মাইতে শুরু হলো। আমি জানি না কেন এটা আবার পুনরায় বাংলাদেশের জন্য মায়া, বাংলাদেশের কথা মনে পড়তেছে। এবং এবার আমি সম্পূর্ণ নিজের ইচ্ছায় পুনরায় এসে আবার আম্মুর সাথে দেখা করি, এবং আম্মুর সাথে দেখা করি। আম্মুর ভিতরে কিন্তু আমাকে নিয়ে কোনো মানে রাগ ক্ষোভ কোনো কিছু নেই, কিন্তু ওই সময় পর্যন্ত রেখা আক্তার আমার আম্মুর সাথে থাকতো, পাগল মেয়েটা, এবং আমার আম্মুর সাথে ঘুমাইতো। তো ও তো পাগলই ছিল, পুরো পাগল। ও আম্মুর সাথে থাকতো, আম্মুর সাথে ঘুমাইতো। তো আমি আবার পুনরায় আসার পরে এবার আম্মু আমাকে আর আগের মতো গ্রহণ করতেছে না, আমাকে আগের মতো গ্রহণ করতেছে না। এবং আম্মু বলে, তুই যেহেতু রেখারে ছাইরেই গেছস, রেখা যেহেতু পাগল, তুই রেখার সাথে থাকার দরকার নাই, তুই আলাদা থাক, রেখা আমার সাথে থাকুক। তো আমি তখন বললাম যে কেন? আম্মু বলে, তোর মতো করে তুই একটা বিয়ে কর, এবং একটা বিয়ে শাদী করে তুই তোর মতো করে সংসার কর, রেখারে নিয়ে তোর আর চিন্তা করার দরকার নেই, রেখারে নিয়ে আমি থাকবো, রেখা আমার কাছেই থাকবে। তো আমি তো আমার আম্মুর ক্যারেক্টার সম্বন্ধে জানি, বা আমার আম্মু কেমন প্রকৃতির মানুষ, বা আম্মু কী করে, এরকম সবই জানি। তখন আমার কাছে মনে হলো যে আসলে তো আম্মু খারাপ কিছু করতেছে, মানে রেখা যেহেতু পাগল, তো কোনো কিছুই বুঝে না, ওরে নিয়ে থাকতেছে, তার মানে কি? এবং ও তখন অনেক শান্ত, আম্মু ইঞ্জেকশন এটা ওইটা ধরি বা কী করছে আমি জানি না, বাট ও অনেক শান্ত। তাহলে এই বিষয়টা নিয়ে আমি তখন আমার শাশুড়ির সাথে কথা বলি। বাসায় 2 দিন থাকার পর আমার শাশুড়িকে আমি তখন গোপনে বলি যে, দেখেন আম্মা, রেখা তো আপনারই মেয়ে, এবং আপনি আমার মায়ের বান্ধবী, খুবই ঘনিষ্ঠ বান্ধবী, আমার আম্মুর সাথে আপনার সম্পর্ক অনেক ভালো, আম্মু আপনাকে অনেক আদর করে, বা আপনি আম্মুর সাথে অনেক ভালোভাবে মিশছেন, সবই ঠিক আছে, কিন্তু আমি তো রেখাকে বিয়ে করছি, এবং হিসেবে রেখা আমার বিবাহিত স্ত্রী। তো ও যেহেতু পাগল, বা আমিও যেমনি বিয়ে করে ফেলছি, আমি ওর সাথে থাকতে চাই। আপনি রেখাকে আমার মায়ের কাছ থেকে আপনার বাসায় নিয়ে আসেন। উনি আমাকে বলে, তুমি আমার মেয়েকে রেখে চলে গেছো, বা আমার মেয়েকে এখন ও যেখানে আছে, ও যেহেতু শাশুড়ির সাথে আছে, ও শাশুড়ির সাথেও থাকুক, এই নিয়ে তোমার এত কথা বলার দরকার নেই, এই জায়গায় উনি থাকুক। তো উনি যখন এই কথা বলতেছে আমার শাশুড়ি হয়ে, তা আমার কাছে তখন মনে হলো যে আসলে ওনারকে আমি তখন বিষয়টা মানে খুলে বলি যে, দেখেন এমন এমন ঘটনা, আমার আম্মু কিন্তু এই প্রকৃতির লোক, মানে আমার আম্মুর মাঝে এই ধরনের সমস্যাগুলো আছে। আমার আম্মুর সাথে অতীতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো তাকে বলা উনি বলে, কী বলো তুমি? আমি বললাম, হ্যাঁ, এবং আপনার মেয়ের সাথে এই কাজগুলো রাতের বেলায় হচ্ছে, আমি এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তুমি তো পাগল, অত কিছু বুঝে না। এবার আমি আমার শাশুড়ির বাসায় ছিলাম, আমি কিন্তু আমাদের বাসা আসি নাই। আমার শাশুড়ি তখন কেমনি ইনকোয়ারি করছে, তো ডিজিটাল জামানা, শাশুড়ি কেমনি ইনকোয়ারি করছে, এবং ইনকোয়ারি করে শাশুড়ি বের করে ফেলছে যে রাইট, ওনার মেয়ের সাথে এই ধরনের কাজগুলো হচ্ছে। এবং হওয়ার পরে ইনি তখন ওনার মেয়েকে আমার মায়ের কাছ থেকে নিয়ে আসলো, মানে মায়েরা নিয়ে আমার আম্মুর কাছ থেকে নিয়ে আসলো, এবং আম্মুর কাছ থেকে নিয়ে আসার পরেই দেন উনি তখন এখানে চলে আসলো। আসার পরে ওনার মেয়েকে আমার সাথে রাখলো। তখন আমি ওনার বাসায় থাকতাম, এবং আমি রেখার সাথে থাকতাম, এবং রেখা আমার সাথে থাকতো। রেখা কিন্তু তখন খুব ঠান্ডা হয়ে যায়, আগে যেরকম পাগলামি করতো, গায়ে কামড় দিত, হাতে কামড় দিত, প্রচুর রকম খুব পাগলামি কিন্তু ও করতো। বাট ওই সময় অতটা পাগলামি করে না, খুবই সফট হয়ে গেছে, অনেক নরম হয়ে গেছে। দেন আমি তখন রেখার সাথে থাকতে শুরু করি। এরকম করতে করতে আলহামদুলিল্লাহ রেখা 2021-এর লাস্টের দিকে বাচ্চা কনসেপ্ট করে, এবং আমার একটা বাবু হয়। এবং আমার ওই বেবিটা হওয়ার পরে রেখা তখনও পাগল, মানে পাগল বলতে ওইরকম পাগল না, আগে যেরকম পাগলামি করতো ওইরকম পাগলামি করে না, বাট কিছুটা মানে আগের চেয়েও কিছুটা মানে ব্যাটারের দিকে আসে। এবং 2022 সালের দিকে মোটামুটি রেখা পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায়। কীভাবে তার আম্মু ঠিক করে, নাকি আমার আম্মু ঠিক করে, আমার আম্মুর সাথে কিন্তু আমার আর কোনো যোগাযোগ নেই, কথাবার্তা নেই। 22-এর দিকে রেখা যখন খুব ভালো হয়, আমার মেয়েটাও তখন বড় হয়, এবং বড় হওয়ার পরে আমি তো আসলে কোনো কিছু করি না, বা আমার কোনো কাজ নাই, কোনো কাম নাই, শ্বশুরবাড়িতে থাকতেছি। রেখা যখন ভালো হয়ে যায়, মানে পরিপূর্ণভাবে মোটামুটি ভালো হয়, তখনই দেখলাম যে আমি আমার শ্বশুর শাশুড়ির কাছে অবহেলিত হয়ে যাচ্ছি। মানে তারা আমাকে আর রেখা পাগল থাকা অবস্থায় যেরকম গুরুত্ব দিত, বা আমাকে বাসায় ডাকতো, অনেক আদর করতো, অনেক কিছু করতো, বাট এইটা এখন আর তারা করতেছে না। তাদের মেয়ে ভালো হয়ে যাওয়ার পরে মনে হচ্ছে আমি যেন তাদের পরিবারে একটা আগাছা হয়ে গেলাম, মানে আমাকে তাদের আর প্রয়োজন নাই, এবং আমি এই পরিবারে জোর করে থাকতেছি তাদের ভাষ্যমতে। কারণ তারপরেও পড়ে রইলাম, কী করবো, যেহেতু আসছে ওদের বাসায়, আমার মতো করে আমি থেকে যাচ্ছি, যতই কিছু করতেছে তারপরেও পড়ে রইলাম। বাট একটা পর্যায়ে দেখা গেল যে বাসা আমার পক্ষে থাকা সম্ভব হচ্ছে না। রেখাও আমার সাথে খারাপ ব্যবহার করে, পাগল অবস্থাও আমার সাথে ছিল, ওর বেবি হয়েছে, আমার মেয়েটার আমার কোলে নিতে দেয় না, বা মানে কেমন জানি একটা ব্যবহার করতেছে, মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না। তখন পুনরায় বেহাইয়ার মতো আমি আমার এই শ্বশুর বাড়ি থেকে আবার আমার আম্মুর কাছে যাই, এবং আম্মুর কাছে গেলে পরে আম্মুর কাছে আর কোনো মূল্যায়ন পাই না, মানে আম্মু আমাকে আর কোনো দাম দেয় না। সব কিছু থেকে তখন মনে হলো যে জীবনটা কেন এরকম। আমি আমার যে মায়ের কাছে জন্মগ্রহণ করেছিলাম, সেই মা আমাকে
সেই মা আমাকে ভালোবেসেছে আমার মামাকে, মনির মামাকে ভালোবেসে আমার মা আমাকে ছোট্ট অবস্থায় রেখে চলে যায়। এবং সে অবস্থায় মায়া রানীর মতো একটা খারাপ মহিলার খপ্পরে আমি পড়ি, এবং এই মহিলা আমাকে নিয়ে পালিয়ে যায়, যেটা আমি পরে জানতে পারি যে আমার আব্বার বাসা থেকে যখন আমাকে তিনি নিয়ে আসে, উনি কিন্তু আমাকে কিডন্যাপ করে নিয়ে আসে, এবং কিডন্যাপিং বাবদ আমার কাছ থেকে কিন্তু আমার আব্বুর কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়, যে তোর ছেলেকে নিয়ে আসছে তাকে মেরে ফেলবো, টাকা দিই, এগুলো বলে কিন্তু আমার আব্বুর কাছ থেকে অনেক টাকা নিয়ে যায়, অনেকগুলো টাকা কিন্তু আব্বুর কাছ থেকে নিয়ে যায়, এবং আব্বুর টাকা দিয়েই উনি মূলত ঢাকাতে ব্যবসা দাঁড়া করায়। তো আমাকে উনি নিয়ে এসে আমার আব্বুর কাছ থেকে টাকা নেয়, এবং তার কাছে আসার পরও আমার নির্যাতনের কোনো শেষ ছিল না, মানে প্রতিটা মুহূর্তে নির্যাতন, এবং ওই নির্যাতনের বর্ণনা আমি এখানে দিতে পারবো না, বলার মতো ভাষা আমার নাই, এমন নির্যাতন আমার উপরে হয়। সেটা শেষ হওয়ার পরে আমি সব কিছু হারিয়ে পুনরায় আবার আমার বাবার কাছে গেলাম, যে বাবাই আমাকে মূলত ভালোবাসছিল। কিন্তু সেই বাবা তখন তার সন্তান, তার বউ, তার নতুন পরিবার নিয়ে এতটাই ব্যস্ত, আমার কাছে মনে হয় যে আমি তার পরিবারে যাওয়ার পরে আমি তার পরিবারে একটা আগাছা হয়ে গেছি, মানে তার পরিবারে আমার থাকার মতো কোনো গুরুত্ব নাই, বা সে আমাকে আর গ্রহণই করতেছে না। সে জায়গা থেকে আমি তখন প্রতারিত হয়ে, নির্যাতিত হয়ে আমি আমার আম্মার কাছে আসলাম, এবং আমার মা, মায়া রানী, আমার মা, সৎ মা হোক আর যাই হোক মা, তার কাছে আসলাম। সে আমাকে একটা বিয়ে পর্যন্ত করাইলো, কিন্তু আমার বউ যে পাগল ছিল, পাগল অবস্থায় তার আমি বিয়ে করছি। আমার মা আমাকে তাবিজ করে করাক বা যেভাবে করা করছি, তার আমি বিয়ে করছি। আজ তার সন্তান হওয়ার পর আমি তার কাছে মানে অবহেলিত। তখন মনে হলো যে আমার এই জীবনটাই মনে হয় রাখা ঠিক হবে না। আমি মনে হয় জন্মটা আমার অজন্ম একটা পাপ। একদিন দোকান থেকে বিষ কিনে নিয়ে আসি, আর থাকবো না এই দুনিয়াতে। আমি তখন ঢাকাতে আমার আম্মুর বাসায় থাকি। তখন আমার আম্মু মাদকেরই ব্যবসা করে, এখনও করে, একই ব্যবসায় উনি করে। আম্মুর বাসায় তখন আমি বিষ খাই। আমার মনে আছে রাত গড়িতে মনে হয় 1টা বাজে আমি বিষ খাই, এবং বিষ খাওয়ার পরে আমি জাস্ট কয়েকটা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেছি। যখন আমার জ্ঞান ফিরছে আমি দেখি আমি হসপিটালে। জানি কীভাবে আমাকে বের করছে, আমার কিন্তু দরজা লাগানো ছিল, তারপরেও কীভাবে আম্মু বের করছে সেই ভালো জানে। ওইখান থেকে আমাকে বিষ নিষ্কাশন করলো, আমি ভালো হলাম। ভালো হওয়ার পরে আসছি, আবারও বাসায় আসছি, আম্মু যে বাসায় থাকে ওই বাসায়। এবং তখন থেকে মানে নিজের মায়ের কথা কী আর বলবো, মানে এত পরিমাণের নোংরা কাজ আমার মা করে বাসার ভিতরে, এগুলো চোখে দেখার পরে টিকতে পারি না। এতে আমার সন্তানটাকে নিয়ে আমার বউ আমাকে ডিভোর্স করে, আমার যে রেখা আক্তার আমাকে ডিভোর্স করে, সেখানে অন্য কোথাও তার বিয়ে হয় যে অন্য কাউকে সে বিয়ে করে। আমার মেয়েটাকে নিয়ে বাবা হিসাবে মেয়েটাকেও করে নিতে পারিনি। 2023 লাস্টের দিকে, একদম লাস্টের দিকে, তখন এই তো কয়েক মাস আগেই, তখন মনে হলো যে আর থাকবো না এখানে, যতই কিছু হোক এখানে থাকবো না। সে জায়গা থেকে আমি আমার আম্মুর বাড়ি থেকে সর্বশেষ পুনরায় আবারও ইন্ডিয়াতেই চলে আসি, অবৈধভাবে এবার ইলিগালি ইন্ডিয়াতে আসি। এবং ইন্ডিয়াতে আসার পরে ফরিদপুরের ওই ভাইটা হাসান ভাই, উনি যে কারখানায় কাজ করে, পুনরায় আবার আমি সেই কারখানায় কাজ নিই, সেই কারখানায় কাজ করি। এবং ওনার যে একটা ভাবি আছে, মানে ওনার যে ওয়াইফ আছে, আমি ভাবি ডাকি আর কি, ভাবি তো এখানকার ইন্ডিয়ান। তো ওই ভাবি মূলত হিন্দু, এবং আমাদের ভাইটা আছে, ভাইটা মুসলমান, ফরিদপুরের ভাইটা উনি মুসলমান, এবং তারা সংসার করতেছে কীভাবে, কলকাতাতে কোনো সমস্যা নেই, কলকাতায় ঠিক আছে, তারা সংসার করে। তো সেখান থেকে এই ভাবির মোবাইলে একদিন আমি আপনার এই স্টোরিগুলো দেখলাম, ভাবি শোনে। তো প্রথম দিকে আমার শুনতে ভালো লাগলো না, ভাবি একদিন আমাকে বলে যে শোনো, ভালো লাগবে। তো প্রথম দিকে আমার ভালো লাগলো না গল্পগুলো, বাট শেষের দিকে খুব ভালো লাগলো। যে একটা সময় আমি আপনার ফ্রেন্ড হয়ে গেলাম, তখন মনে হলো যে আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি তুলে ধরবো। তখন থেকে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা, এবং শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনার কাছে আমার জীবনের কথাগুলো বললাম। যদি আপনি মনে করেন যে প্রচার করবেন, তাহলে আপনি করতে পারেন। এবং আরও কিছু বিষয় যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা বলার জন্য আপনার কাছে আমার আকুল আবেদন, আপনার কাছে একটা পরামর্শ চাচ্ছিলাম। পরামর্শ কিনা জানি না, বাট আমার তো এই পৃথিবীতে কেউ নাই, বাপ মা থেকেও নাই, 2টা মা থেকেও নাই, বাবা থেকেও নাই। গোটা বাংলাদেশটা আমার কাছে এখন বিষাদের মতো। বাংলাদেশের নাগরিক হওয়ার পরে আমি ইন্ডিয়াতে পড়ে আছি। তো লাস্ট পর্যন্ত আমি যে বাসায় থাকি, সেই বাসার ভিতরেই একটা হিন্দু মেয়ে আছে, বনিকা মেয়েটার নাম। তো বনিকাকে আমার
যেই ভাইটা আছে মানে ফরিদপুরে যে হাসান ভাই আছে, হাসান ভাইয়ের ওয়াইফ যিনি আছে এখানে ভাবি, ওই ভাবি আমাকে বলতেছে বনিকা মেয়েটাকে বিয়ে করার জন্য। মেয়েটার এর আগে বিয়ে হয়েছে, তার স্বামী মারা গেছে, সন্তান আছে দুইটা সন্তান আছে। আমাকে বলে দুটো সন্তানই মেয়েটাকে বিয়ে করার জন্য। আমি বলেছিলাম ঠিক আছে আমি বিয়ে করবো, মেয়েটাকে মুসলমান হয়ে যেতে বলেন, তা আমি বিয়ে করবো। উনি বলে যে না, মেয়ে মুসলমান হবে না, মেয়েদের বাড়ি আছে কলকাতাতে, বাড়িতেই তুমি থাকবা, সেখানেই সুখে শান্তিতে থাকবা, ভালো থাকবা, বাট তুমি তোমার ধর্ম পালন করবে, মেয়ে ধর্ম পালন করবে, তুমি মেয়েটাকে বিয়ে করে ফেলো। তো একটা মুসলিম ছেলে হইয়া জীবনে তো কোনো কিছুই পাইলাম না, যত জায়গায় গেলাম প্রত্যেকটা জায়গায় ধরা খেলাম, কিন্তু লাস্টের এই জায়গাটা আসলে কতটুকু কী করবো বুঝতে পারতেছি না। যার জন্য আপনার কাছে আরেকটা পরামর্শ চাচ্ছি। আজকে কয়েকটা মাস ধরে এটা ঘুরতেছে, আমাকে খুব জ্বালাইতেছে এই মেয়েটাকে আমি বিয়ে করবো কিনা। ওর বাড়ি কলকাতায়, বনিকা নাম, এবং তার দুইটা বিয়ে, মানে একটা বিয়ে হয়েছে, দুইটা বেবি আছে। ওর বাবা মা রাজি আছে, তার বাবা মা বলতেছে সমস্যা নেই, আমি আমার ধর্ম পালন করব, সে তার ধর্ম পালন করবে। কেন তারা হঠাৎ করে বনিকাকে আমার কাছে বিয়ে দিতে চায় সেটাও বুঝতে পারতেছি না। আপন ভাই আমার তো কোনো গার্ডিয়ান নাই, যার জন্য আপনার কাছে কথাগুলো বললাম। আপনি চেষ্টা করুন আমাকে একটা সঠিক সিদ্ধান্ত দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ রংপুরের ভাই শুভর জীবনের বাস্তবিক গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। শুভ ভাই গল্প শুনলে আমার উপর খুব রাগ করবে, উনি বলবে যে আমি যে আমার গল্পের 3 ভাগের 1 ভাগ আপন ভাই বলে নাই এবং আমার গল্পটা কেটে বলছে। আসলে ভাই আমি মানসিকভাবে অনেকটা, মানে মানসিক বলতে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ, কাশির জন্য কথা বলতে পারছি না, এবং এই গল্প রেকর্ড করতে গিয়ে কতবার কাশি দিয়েছে আল্লাহ। আমি আসলে আপনার পুরোটা, মানে সবাইয়ের প্রায় বেশিরভাগ গল্পটা আমি কেটে দিয়েছি, মানে কেটে দিয়ে মূল কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। এখানে অনেক ঘটনা আছে ওনার লাইফে, আরও কিছু কথা আছে তার মায়ের সাথে এবং তার বিয়ে নিয়ে বিভিন্ন ধরনের কথা আছে, আমি এগুলো আসলে বলি নাই, না বলে মূল কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। সে জায়গায় যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন, যদি মনে হয় যে গল্পের এই জায়গাটা বুঝতে পারেন না, আমার সাথে যোগাযোগ করুন, আমি চেষ্টা করবো বুঝে দেওয়ার জন্য। এটা হচ্ছে প্রথম কথা। এবং সেকেন্ড কথা হচ্ছে, অ্যান্ড শুভভাই এই মুহূর্তে যে কাজটা করতে যাচ্ছে সেটা হচ্ছে কলকাতার একটা মেয়ে এবং তাকে বিয়ে করতে যাচ্ছে। মেয়েটা 2টা বাবু আছে। হ্যাঁ, মেয়েটা হিন্দু এবং মুসলিম হবে না, মেয়েটা ধর্ম পালন করবে, উনি ওনার ধর্ম পালন করবে, সেই অনুপাতে ওনার কাছে বিয়ে দিতে চায়। মেয়ের পরিবারও রাজি। আমার কাছে মনে হয় এক কথা আমি নিষেধ করব, মানে এক কথায় আমার কাছে মনে হয় যে না, এটা ঠিক হবে না। এক কথায় আমার কাছে মনে হয় যে এটা ঠিক হবে না, কারণ এটা করলে তার জীবনে আরেকটা ঝামেলা হবে। তার জীবনটাই তো আসলে ঝামেলা, সবাইয়ের জন্মটা থেকে ঝামেলা। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, সে মাও পরকীয়া করে পালিয়ে গেছে এবং এরপর থেকে সে আর শান্তি পায় না। আসলে মায়ের কাছে যে সন্তান শান্তিতে নাই, সেই সন্তান দুনিয়ার অন্য কোথাও শান্তি পাবে না, এটাই স্বাভাবিক। এবং সবাই আসলেই পায় নাই। যতটা জায়গায় গিয়েছে প্রত্যেকটা জায়গায় অপমানিত, লাঞ্ছিত, গায়ে হাত তোলা থেকে শুরু করে এমন কিছু কথা উনি লিখেছে যেটা আমি ইউটিউবের ভাষায় প্রকাশ করতে পারবো না, মানে সম্ভব না এখানে এটা প্রচার করা, এটা ভিডিওর জন্যই সমস্যা হয়ে দাঁড়াবে, এই জন্য এই কথাগুলো আমি বলি নাই। তবে নির্যাতনের কোনো শেষ নাই তার মায়ের কাছে, মায়ারানির কাছে সে এতটাই নির্যাতন, এবং মায়ারানি এখনও আছে, স্টিল নাও সে ঢাকাতে চড়ে বেড়াচ্ছে। যাই হোক, আল্লাহ মায়ারানির মতো মহিলাগুলোকে হেদায়েত দান করুক। সৎ মা মানে আপন মা, আমরা বলি তো মা তো মাই, কিন্তু সৎ মা মানে ভালো মা। ভালো মাগুলো কেন এরকম হয় আমি জানি না, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক, তারা ভালো হোক এবং শুভর মতো মানুষগুলোকে আল্লাহ ভালোর পথে নিয়ে আসুক। এই শুভকামনায় আজকের মতো আমি আপন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আপনার সাথে আমার অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আর হে বন্ধু, শুভর লাস্ট এই বিয়েটা নিয়ে, কলকাতার মেয়েটাকে বিয়ে করা ঠিক হবে কিনা, বনিকা মেয়েটার নাম, ওই বনিকা কি বিয়ে করা ঠিক হবে কিনা, আপনি একটু কমেন্টে লিখবেন, লিখলে হয়তো শুভ তার জীবনের একটা সঠিক সিদ্ধান্ত খুব সহজে নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা আমি আপন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।